পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের 34তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। বৃহস্পতিবারের রাত 11:20 হচ্ছে সময়। বৈশাখ মাসের আজকে 3 তারিখ। ভ্যাপসা গরম চারিদিকে। এরকম একটি সময়ে ডর মানে ভয়, সেটা আসলে পুরো অনুষ্ঠান জুড়েই আমরা কিছুটা হলেও আপনাদেরকে দেবার চেষ্টা করব। আজকের অনুষ্ঠানটি বরাবরের মতোই আমরা ধারণ করেছি হন্টেড প্লেসে। আমাদের টিম মেম্বার আরজে সুমন ও রেহান এই সপ্তাহে যে কজন অতিথি আমরা পেয়েছিলাম, যাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা ওই জায়গাটিতে বসে আপনাদের কানে পৌঁছালে অন্যরকম একটা ভৌতিক অনুভূতি আপনার অন্তরে তৈরি হবে। সেরকম 4 জন অতিথি থাকছে আজকের পুরো অনুষ্ঠান জুড়ে। থাকছে রিয়েল, নাজমুল, নিলয় এবং অনিক। সঙ্গে রয়েছে পুরো অনুষ্ঠানের সাউন্ডে লোবান। প্রিয় শ্রোতা, ডর বিজ্ঞান সিদ্ধ কোনো অনুষ্ঠান নয়। আমরা বারবারই একটা কথা আপনাদেরকে বলে এসেছি, বিজ্ঞানের ভাষায় আমরা যা দেখি সেটাই আমরা বিশ্বাস করি। এই দেখাটি দৃষ্টিগ্রাহ্য কিংবা অনুভূতি যাই বলি না কেন, সেই দেখার বাইরের জগৎটি সম্পর্কে আমরা এখন পর্যন্ত অবিশ্বাসের যে জায়গাটি রেখেছি সেটা অত্যন্ত প্রবল। কিন্তু একটা বিষয় আমরা সবাই স্বীকার করি, আমাদের দৃষ্টি জগতের বাইরেও অনেক বড় একটি জগৎ রয়েছে। সেই জগতের রকম সকম আমরা তেমন কিছুই জানি না। চলুন আমরা শুরু করি ডরের মূল পর্ব। তবে তার আগে আজকের এই হন্টেড প্লেসটি, যেটা কিছুটা মিস্ট্রি, আমরা বলছি ঢাকার বাইরেও নয় আবার ঢাকার ভেতরেও নয়। আসল কাহিনী কি শুনে নেই সুমন ও রেহানের কাছে। ডর মানে ভয়। No journey this time? জার্নি নাই কথাটা মনে হয় ঠিক বললি না। এইখান থেকে এখানে দোস্ত, এটাকে এখন আর জার্নি মনে হয় না। কিন্তু দোস্ত, আসলে জার্নি ভুলে গিয়ে ঢাকা শহরের মধ্যে যে এমন ভয়ঙ্কর জায়গা থাকতে পারে মনে হয় না কেউ না দেখলে বিশ্বাস করবে। আবার যখন মনে হয় না, আবার যখন মনে হয় এমন ভয়ঙ্কর জায়গা আছে, তখন মনে হয় না জানি কতগুলো আছে, সবগুলো যদি খুঁজে পাইতাম। আমরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যে জায়গাটার মধ্যে আছি দুই দিক থেকে ভয় আছে। এক তো হচ্ছে আমরা যেই ভয়ের খোঁজে আসছি, এবং আরেকটা ভয় আছে যেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করা টাইপ কিছু ভয় আর কি। আসলে দুই ভয় নিয়ে আজকে আমার মনে হয় একটু ডেসক্রাইব করা দরকার। আমার লিসনাররা মনে হয় সবাই অলরেডি ভাবতেছে যে কি ব্যাপার গেল, ঘটনা কি। ওকে, আমরা হচ্ছে এবার ঢাকা শহরের খুব কাছাকাছি একটা জায়গায় আছি, এবং এটা যদি নাম বলি আমরা এক নামে অনেকেই চিনে যাবেন, কিন্তু এই কারণেই আমরা নাম বলবো না। আমরা এখানে আসছি যাদের তত্ত্বাবধানে, যারা আমাদেরকে এই সন্ধানটা দিয়েছে, তাদের সিকিউরিটি এবং তাদের কথা বিবেচনা করে, শুধুমাত্র তাদের সিকিউরিটি না, তাদের জব সিকিউরিটি। ইনফ্যাক্ট মানে তারা আমাদেরকে ডরেই তারা গল্প তাদেরটা বলতে চেয়েছিল, তারা এখানে কি দেখেছে না দেখেছে, বাট তাদের অথরিটি তাদেরকে এই পারমিশন দেয়নি। কারণ এই জায়গাগুলো এখনো বিক্রি হচ্ছে। দেখা যাবে এক ধরনের একটা বদনাম হয়ে গেলে বা কিছু হয়ে গেলে তখন ওনারা প্রবলেমে পড়বে, আর আলটিমেটলি সিকিউরিটি গার্ডরা যদি কিছু বলতে চায় তারা জব হারাবে। আশেপাশে মানুষের বসতি খুব একটা নাই, এখন পর্যন্ত। তবে রেহান, চল এক কাজ করি, এইদিকে সমস্ত সবাই তো রেডি আছে, আমরা চল একটু ঘুরে আসি। ওকে চল। আমার মনে হচ্ছে ওই দিকটা যেই রকম মনে হচ্ছে, ওই দিকে একটু গেলে মনে হয় ভালো হয়। রাইট, যত বেশি অন্ধকার তত বেশি আনন্দ। চল একটু হাঁটতে হাঁটতে যাই ওইদিকে। চল যাই। একটু সাবধান থাকিস, কারণ গরমের দিন পড়ছে, সাপের উৎপাত কিন্তু বেড়ে যাচ্ছে। চল। ওয়েল, যারা শুনছে তাদেরকে বলতে চাই, আমরা এখন যে জায়গাটাতে আছি আশেপাশে প্রচুর ঝোপঝাড়, এবং ঝোপঝাড় বলতে ঝোপঝাড়ের সাইজ
একটু নিচু হয়ে যদি আমি হাঁটি তাহলে আমাকে কেউ দেখতে পাবে না। একটা জিনিস দেখতে পাচ্ছিস, এই যে এখানে একটা পায়ে হাঁটার রাস্তা দেখা যাচ্ছে, মনে হয় মানুষ মাঝে মাঝে এটা ব্যবহার করে, তবে সব সময় যে ব্যবহার হয় না এটা বোঝাই যাচ্ছে। রাইট, এবং আমার যথেষ্ট সন্দেহ আছে যে সৎ মানুষরা এই জায়গাটা ব্যবহার করে কিনা। রাইট, করার কথা না। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোর মনে আছে এই সিকিউরিটি গার্ড বলেছিল যে এই রাস্তাটার ঠিক সামনেই একটা গর্ত দেখতে পাবেন, এবং এই গর্তটা নিয়ে একটা ঘটনা বলেছিল যে এই গর্তর মধ্যে এই গর্তই এই রাস্তাতেই সেই গর্তটা, যে একদিন রাতের বেলা একজন সিকিউরিটি গার্ড দেখেছিল যে কোনো একটা কুকুর কিছু একটা ঘুরে এখানে বের করছে, কিন্তু হিউম্যান বডি। তার আর ভয়ে খুব একটা আসেনি এখানে ওই রাতের বেলা। এর পরের দিন এসেছিল, এখানে না কুকুরের খোরার কোনো দাগ পেয়েছে, না কোনো ধরনের কোনো কিছুর চিহ্ন পেয়েছে। কোয়েশ্চেন ইজ ওনারা কেন এসেছিল এখানে? তারা যেহেতু এখানে থাকে, পুরো জায়গাটার সিকিউরিটি তাদের দায়িত্ব, টহল দেওয়াটা তো তাদের দিতেই হবে। ইনফ্যাক্ট তারা খুব সম্ভবত আমি আসার সময় যাদের সাথে কথা বললাম তারা এখন একা কেউ আসে না, একা প্রশ্নই, 2 বা 3 জন মিলে আসে। আমরা এক কাজ করি, আরো একটা জায়গার কথা বলেছিল, যেই জায়গাটাতে একজন সিকিউরিটি গার্ড দেখেছিল কোন এক রাতের বেলা কোন একজন মানুষকে ওইখানে বসে আছে, এবং সে যখনই সামনে যাওয়ার চেষ্টা করেছে সে আর দেখতে পায়নি তাকে, মুহূর্তের মধ্যে নাই হয়ে গেছে নাকি, সে আমাকে বলেছিল। যেটা চল যাই, এই দিক দিয়ে হাঁটলেই তুই এই জায়গাটা পাবি। অলরাইট, লেটস মুভ, চল যাই দেখি কি আছে না আছে। এই যে দেখছিস, এই হচ্ছে সেই জায়গা, এইটার কথাই বলছিল, বুঝতে পারছিস? যেই বর্ণনা দিচ্ছে হুবহু কিন্তু বর্ণনার সাথে মিলে যায়, এক্সাক্ট মিলে যাচ্ছে। আসলে মানে কি বলবো, যা ওনাদের সাথে এই জায়গাটাতে ঘটছে সেই জায়গাটা কেউ ভোলার কথা না। আর একটু ওই জায়গাটাতে একটু লাইট মারতো, মানে দেখ লাইট মার, এখানে কিন্তু বসার মতো একটা জায়গা আছে, দেখতে পাচ্ছিস? তো আই ডোন্ট গেট দিস ম্যান। আমার মনে হচ্ছে এই জায়গাটাকে কেন্দ্র করেই ওই যে ঘটনাটা বলছিল, তুই শুনছিস ঘটনাটা? আই নো, ওই ঘটনাটা। Should I share the story? না থাক, এখন না। আমরা চল আগে যাদের স্টোরি শোনার জন্য আসছি, রাইট, ওদের কথা, ওই স্টোরির ঘটনাগুলো শুনি, তারপর একদম ডরের শেষ ভাগে শুনতে পাবেন যে ঠিক যেই জন্য আমরা আসছি এই জায়গাটার মধ্যে কি ঘটনা ঘটেছে সেটা আপনারা শুনতে পাবেন। অলরাইট, চল। এভাবে পুরো জায়গাটা ঘুরে দেখার পর ডরের অতিথিদের সঙ্গে শুরু হয় আমাদের আড্ডা। রিয়েল স্টোরিজ, তাই না? কোন রিয়েল? আমার নাম মোহাম্মদ নুরুল হাসান রিয়েল। আচ্ছা, এই জন্য আমরা বলছিলাম রিয়েল স্টোরি। আরো একটা দিক থেকে রিয়েল স্টোরি আমরা বলি, অন্তত আমরা বিলিভ করি, আমরা চেষ্টা করি রিয়েল স্টোরি গুলাতেই নিয়ে আসার জন্য, কারণ আমরা প্রতিদিন, আমি আর রেহান, শত শত ঘটনা আমরা শুনি, এর মধ্যে খুব অল্প কিছু ঘটনাই আপনাদের সামনে তুলে আনি যেটা আমরা মনে হয় যে হয়তো বা হতে পারে, কিছুটা হলেও বিশ্বাসযোগ্য। এমন অনেক অনেক ভৌতিক ঘটনা মানুষের সাথে ঘটে যেটা আসলে যার সাথে ঘটেনি তার কাছে বিশ্বাস করা প্রচন্ড প্রচন্ড কষ্টকর। যে বিশ্বাস করে তার মন অনেক বেশি বড়, আর যে বিশ্বাস করে না সেই সাধারণ মানুষ। সেই কারণে কিছু গল্প মাঝে মাঝে আমাদেরকে কাট করতে হয়। হোয়াটএভার, তাহলে চলুন আমরা শুরু করি আপনার ঘটনাটা কোথায় ঘটে সেটা দিয়ে। তার আগে একটু আমরা পরিচয়টা আরো একটু ভালো করে জানি, যে এই মুহূর্তে আপনি কি করছেন, কোথায় থাকেন। রাইট, আমি রিয়েল, আমার বাসা কিশোরগঞ্জ। আমি পড়াশোনা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়, MBA করছি। আমি শহীদ হবিবুর রহমান হলের 438 নম্বর রুমের আবাসিক স্টুডেন্ট, এবং সেখান থেকে আমার ওই রুমে আমাদের জার্নিতে যোগ দিয়েছেন, এবং আপনার কিছু ঘটনা আছে। তো আমরা এবার ঘটনায় ঢুকে যাই। রাইট, আমি আমার BBA পরীক্ষা শেষ করার পরে ইন্টার্নি করার জন্য ঢাকায় যাব রানার গ্রুপে। তো যেদিন আমি পরীক্ষা শেষ করলাম ওই দিন রাতের ঘটনা। কতদিন আগের এটা? এটা গত বছর এপ্রিলে। আচ্ছা, ওকে, এক বছর আগে। জি, এপ্রিলে। তো আমি যে রুমে থাকি 438 নম্বর রুম, এটা হলো 4 বেডের রুম। আচ্ছা, 4টা বেড, 4 জন থাকার জন্য। তো প্রায় ওইখানে আমি আর আমার একটা বড় ভাই মামুন, 6 মাস ধরে 2 জনই থাকি, আর 2টা বেড ফাঁকা। ওকে, আমরা ইচ্ছাকৃতভাবে 2টা বেড ফাঁকা রাখছি। আমি ঢাকায় চলে আসবো রাজশাহী থেকে, তখন মামুন ভাই বলতেছে তুমি তো চলে যাবা, তাহলে তো আমি একা হয়ে যাবো, আমি আমার ফ্রেন্ড নিয়ে আসি। তো উনি ওনার 2টা ফ্রেন্ড নিয়ে আসলো, একজনের নাম শরীফ আর একজন রাজু। আচ্ছা, তো 2টা বেড, যে 2টা বেড ফাঁকা ছিল 6 মাস ধরে, 2 জন 2টা বেডে উঠলো। তো এখন আপনাদের রুমে আপনারা 4 জন আছেন, আপনি নিজে অর্থাৎ রিয়েল, মামুন ভাই যিনি আগে থেকেই ছিল, এবং মাত্র এসে জয়েন করলো শরীফ ভাই এবং রাজু ভাই। জি, রাইট, জি। ওকে, তারপর? তো ওই দিন আমি একটু লেট করে রুমে আসলাম, ওনারা 11:30টার দিকে ঘুমিয়ে গেছে রাতের বেলা। ওকে, আর আমি 1টার দিকে ঘুমাইছি। আচ্ছা, ঘুমানোর পরে 2টার দিকে আমার হঠাৎ করে ঘুমিয়ে গেল। আমার কাছে মনে হলো যে আমার হাত দিয়ে কিছু একটা উপরে উঠতেছে,
মানে আপনার হাত বেয়ে উপরে হ্যাঁ, উঠছে? হাত দিয়ে উপরে উঠতে আমি বুঝতে পারতেছি কিছু একটা হাত দিয়ে উপরে উঠতেছে, আমার শরীরের ভিতর ঢুকবে আর কিরকম মনে হইতেছে। আচ্ছা আচ্ছা তারপরে তো আমি চিৎকার দিয়ে উঠলাম, হাতটা ধরে বললাম যে রুমের লাইটটা অন করেন। আমার এই কথা বলার পরে রাজু ভাই যে নতুন উঠছে রুমে, তো ওনার ব্যাটটা আমার ব্যাটটা পাশাপাশি, আচ্ছা তো উনি উঠে লাইটটা অন করলো। ওকে অন করার পরে তো সবাই ঘুম থেকে উঠে গেল। তো আমার জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার, আমি বললাম যে ভাই এই প্রবলেম, আমার তো এই হাত দিয়ে মনে হলো যে কিছু একটা উপরে উঠে গেছে, আচ্ছা না আমার তো আগে কখনো এরকম প্রবলেম হয় নাই। আচ্ছা আপনার এই হাত দিয়ে উপরে উঠা যাওয়াটা এটা কি মানে একটা পোকা হাতের উপর দিয়ে হেঁটে গেলে যেমন হয় তেমন, নাকি অন্য কোনো না রকম অনুভূতি? পোকা না, মনে হলো অন্য কিছু একটা হচ্ছে, মানে কিছু একটা উপরে মানে উঠতেছে। চাপ লেগেছে হ্যাঁ, আপনার চাপ হাতে লেগে ভালোই। গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তারপর? আমি এই কথাটা বলার পরে মামুন ভাই যিনি আমার অরিজিনাল রুমমেট, তো উনি বললো যে তুমি যখন চিৎকার দিয়ে উঠলা তখন আমি দেখলাম, তখন আমার ওই যে আর যে নতুন যে রুমমেট উঠলো শরীফ ভাই, তো উনি ঘুমের মধ্যে থেকে একটা দোয়া পড়ল। এই দোয়াটা পড়ার সাথে সাথে মামুন ভাইয়ের ঘুম ভেঙে গেছে। ভাই এবং উনি শরীফ যে ভাইয়ের দোয়া পাশাপাশি পড়ছেন সেই শব্দে মামুন ভাইয়ের ঘুম ঘুম ভেঙে ভেঙে যায়। গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখলো যে ওনার ফেসের ঠিক সোজাসুজি আমার রুমের দরজাটা আচ্ছা তাকালে দেখা যায়। তো উনি দেখলো ওই দরজা দিয়ে কারা জানি দুই একজন আমার উপরে ঝাঁপ দিয়ে পড়ছে। উনি নিজের চোখে দেখেন? হ্যাঁ, নিজের চোখে দেখছে। কোনো চেহারা দেখতে পেয়েছেন? না, অস্পষ্ট কিছু একটা কিন্তু আকৃতি দেখতে পারছে, কোনো যে একটা কিছু একটা ছায়া। পড়ে গেছে আমার উপরে। আচ্ছা। দরজা খুলে? হ্যাঁ, দরজা খুলে, দরজা আচ্ছা। কিন্তু অলরেডি লাগানো আছে, Okay. কিন্তু উনি দেখলো যে দরজা খুলেই ঢুকছে কেউ। তো আমরা সবাই যখন উঠে গেছি, এখন মামুন ভাই ওনার কথাগুলো বললো যে আমি এরকম দেখছি, তো আমরা আবার সবাই শুয়ে পড়ছি। শুয়ে পড়ছি, রুমের লাইটটা অফ করে নেই, অন আচ্ছা, করে ওই- শুয়ে ওই পড়ছি। জিনিসটা রাজু ভাই শরীফ ভাই দেখেনি? না, রাজু ভাই শরীফ ওনারা ভাই ঘুমাচ্ছিল দেখেন। তখন? হ্যাঁ, রাজু ভাই শরীফ ভাই তো জাস্ট এই যে দোয়া পড়লো, দোয়া উনি পড়ছিল। ঘুমের মধ্যে থেকে একটা খারাপ জিনিস দেখছে, আচ্ছা 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 একটা ভয়ানক কিছু দেখছে। তারপরে এই যে দোয়া পড়লো, আর মামুন ভাই তো দোয়াটা শুনে ঘুমিয়ে গেল। তারপরে দেখলো যে আমার উপরে কারা জানি পড়ে গেছে, আচ্ছা। ঝাঁপ দিয়ে পড়ছে। তারপর আমরা আবার ঘুমিয়ে গেছি 2:30টার দিকে। আবার আমার ঘুম ভাঙলো ফজর আজানের একটু আগে, ওনাদের 4:30, কথাবার্তা শুনে। 5:30 জি, এই সময়? 4:30টার দিকে মেবি। তখন ওই দেখলাম 3টা ভাই কথাবার্তা বলতেছে। আমি বললাম ভাই এখন আবার কি হলো? তারপরে বলতেছে যে এখন যা হয়েছে সব টোটালি কিন্তু আমরা 3জন কিন্তু এটার সাথে ইনভলভ ছিলাম, শরীফ ভাই, মামুন ভাই আর আমি। আচ্ছা আর রাজু ভাইয়ের সাথে কিন্তু তখন পর্যন্ত কিছুই হয় নাই। তারপরে বললো এখন তো তোমার রাজু ভাইয়ের সাথে প্রবলেম হয়েছে। কি হলো? আমি বললাম ভাই কি হলো রাজু ভাইয়ের সাথে? পরে আপনার রাজু ভাই যখন ঘুমাইছে লাইটটা অন করা, আমাদের যে মশারি বাঁধার জন্য দড়ি লাগানো থাকে, তো অনেকটা দড়ি ঝুলানো ছিল আর কি। এই দড়িটা দিয়ে কে জানি যে প্যাচ দিয়ে ওনার পায়ের সাথে প্যাচ দিয়ে টান দিতেছিল বারবার। তো টান দিতেছিল, উনি একবার একটা ঝাড়ি দিছে কিন্তু ওই প্যাচটা খুলে গেছে, আবার পরে আবার একটা প্যাচ দিয়ে পা টানতেছিল। তারপরে উনি যখন আবার কিন্তু চলে উঠে দেখার চেষ্টা করেনি যে এমন কি হতে পারে ঘুমের মধ্যে পা নাড়াচাড়া করার ফলে? পেঁচিয়ে গেল? না, আসলে উনি তখন ওই রকম চিন্তা করে নাই, হয়তো মনে করছে কোনো একটা কারণে, তো আবার টানতেছিল। তারপর আবার যখন ঝাড়ি দিয়েছে দেখা গেছে ওইটা খুলে গেছে, কিন্তু আমরা সবাই উঠে দেখছি ওই রকম যে প্যাচ দেওয়া এই দড়িটা কিন্তু তখনও প্যাচ দেওয়া ছিল ওনার পায়ের মধ্যে? না, ওনার পা থেকে ছুটে গেছে কিন্তু নিচে পড়ে আছে, ওইরকম প্যাচ দেওয়া অবস্থায় পড়ে আছে। আচ্ছা তারপরে উনি আবার শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পরে এমন সময় শরীফ ভাই যিনি দোয়া পড়ছিল, তো উনি রুম থেকে বের হয়ে গেছে। উনি লাইটটা অন করা এবং উনি ওই ফজর আজানের পর? না, ফজরের আজান তখনও হয় নাই, আচ্ছা। আর প্রায় 3-4 মিনিটের 5 মিনিটের ভিতরে তো আজানটা পড়বে আর কি। আচ্ছা আচ্ছা তারপর আপনার উনি বের হয়ে গেছে দরজাটা খুলে, এবং বের হয়ে যাওয়ার সময় রাজু ভাইকে বলতেছে যে যা কিছু হয় সবকিছুর পিছনে কারণ থাকে, এমনিতে তো কিছু হয় না। এই কথাটা বলে রাজু এটা ভাই, হচ্ছে শরীফ ভাই রাজু ভাইকে বললেন? হ্যাঁ, শরীফ ভাই রাজু ভাইকে বলে চলে গেছে, আচ্ছা যিনি ফার্স্টে দোয়াটা পড়ছিল। এই কথাটা কেন বললেন? এই যে মানে যা কিছু হয়, না, এই যে এত কিছু হচ্ছে আমাদের সাথে, হ্যাঁ। এটার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ অবশ্যই। কারণ তো অবশ্যই আছে। তারপর তারপর এটা বলে উনি দরজা খুলে চলে গেছে। রাজু ভাই তো শুয়ে আছে, এমন সময় ওনার ব্যাটটা কারা জানি নাড়াচড়া করতেছে এরকম। রাজু ভাইয়ের বেড? হ্যাঁ, রাজু ভাই ব্যাটটা। আচ্ছা তখন বাইরে তো বৃষ্টি, রাজু ভাই এবং মামুন ভাইকে ডাক দিল ওনার ফ্রেন্ড, মামুন ভূমিকম্প হচ্ছে মনে হয়। আচ্ছা। মামুন ভাই কোনো রেসপন্স করে নাই। তারপর একটু পরে আবার ব্যাডের মানে নাড়াচড়ার পরিমাণটা খুব বেশি হয়ে গেছে। এমন সময় রাজু ভাই লাফ দিয়ে উঠছে, উঠে বলতেছে মামুন তাড়াতাড়ি রুম থেকে বের হও, ভূমিকম্প হয়েছে। এই কথা শুনে মামুন ভাই আবার ব্যাট থেকে উঠে বসছে, বললো কি না আমি তো দেখি না, রুম তো ঠিকই আছে, কই আমার ব্যাট তো নাড়াচড়া করে নাই। আচ্ছা তারপরে উঠলো, ওঠার পরে উনিও তখন কিন্তু দুইজনেই ঘুম থেকে উঠে গেছে। ওঠার পরে দেখে শরীফ ভাই যিনি বের হয়ে গেছিল উনি ওনার বেডে ঘুমিয়ে আছে, প্লাস দরজাটাও বন্ধ করা আছে। অথচ একটু আগে 1/2 মিনিট আগেও মামুন ভাই রাজু ভাই দেখলো যে শরীফ ভাই বের হয়ে গেছে, যাওয়ার সময় এই কথাটা বলে গেছে। আধা মিনিট আগে তো শরীফ ভাই এটা বলে বের হলো? হ্যাঁ, শরীফ ভাই যা বের হয়ে হয় গেছে। কোনো একটা কারণেই হয়, হ্যাঁ। এমনি কিছু হয় না। জি জি, এটা বলে যে বেরিয়ে গেছে, আধা মিনিটের মধ্যে উনি দেখছে সে শুয়ে আছে তার বিছানাতে। হ্যাঁ, তার বিছানায় শুয়ে আছে, আচ্ছা। প্লাস দরজাটাও কিন্তু বন্ধ। মাই গুডনেস, ইভেন দরজাটাও বন্ধ? দরজাটাও বন্ধ, দরজাটা তো ভিতর থেকে বন্ধ, বাইরে থেকে তো কেউ এসে দরজা খুলতে পারবে না। না। ওকে।
তারপরে আপনার শরীফ ভাইকে আমরা ঘুম থেকে তোলার পরে কাহিনী বললো। শরীফ ভাই বলতেছে না আমি তো কিছু জানি না। শরীফ ভাই যখন বের হয়ে গেছে আর রাজু ভাই যখন ওই যে বেড নড়াচড়া করে ওইটা দেখে উঠে পড়ছে, এটার মধ্যে সর্বোচ্চ ডিফারেন্স হবে টাইমের 1 মিনিট। আর 1 মিনিটের ভিতরে রুম থেকে গিয়ে টয়লেট থেকে আসা কোনোদিনই সম্ভব না। আমার রুমটা যে পাশে। ওকে। তারপরে তো আমরা সবাই উঠে গেলাম, আবার নামাজ পড়লাম ফজরের পরে। তারপরে আমি 10টার দিকে চলে গেলাম। ইমামুন ভাই আমার ফোন দিল, তখন 2:30 বাজে। উনি ঘুমিয়েছিল খাওয়া দাওয়া করার পরে। তো বলতেছে আমি আবার ঘুমাইছি বিকালে, আমার গলায় চাপ দিয়ে ধরে বলতেছে তোমরা তো সারাদিন রুমের মধ্যে প্রচুর পরিমাণে সিগারেট খাও। মানে ওনার সিগারেটকে অনেক জায়গায় ফেলে রাখতো, খুব নোংরা করে রাখতো। ও রিয়েল তো সিগারেট খায় না, তোমরা তো সিগারেট খাও কিসের জন্য? এটা কে বলছে? ওটা উনি ঘুমিয়ে যখন ছিল ওনার গলায় কে জানি চাপ দিয়ে ধরছে। চাপ দেওয়ার পর ওই কথাটা বললো আর কি। কোন রকম কোন চেহারা কি সে না না, চেহারা দেখতে পায়নি। বুঝতে পারছে যে শুধু একটা ভয়েস পেয়েছে। জি জি, এই ভয়েসটা পাইছে। আর কে ওনার গলায় চাপ দিয়ে ধরছিল ওইটা বুঝতে পারছে। আচ্ছা, তাহলে তোর কি মনে হয় কি কারণ হতে পারে? মানে হয়তোবা এখানে কোনো কিছু একটা আগে থেকে ছিল, ওনাদের কোনো একটা আচরণের ফলে সেই জিনিসটার খুব প্রবলেম হয়ে যাচ্ছিল, যেটার জন্য কোনো ধরনের সাবধান করার বা অ্যালার্ম দেওয়ার মতো কিছু একটা ঘটনা ঘটিয়েছিল। দিস কাইন্ড অফ থিংস হ্যাপেন। ফর এক্সাম্পল, আমার একটা ফ্রেন্ড আছে বাপ্পির বাসা মগবাজারের ওদিকে, নয়াটোলার অনেক ভিতরে আর কি। তো ওদের বাসায় যখন আমি আগে খুব বেশি যেতাম, তো ওদের বাসায় ওদের ড্রয়িং রুমের কোনায় সবসময় একটা টেবিলের উপরে একটা জায়নামাজ বিছানো। তো ওটা বাপ্পি আমাদের কাছে কখনোই ক্লিয়ার করেনি, বাট ওখানে কখনো কাউকে বসতে দেওয়া হয় না, ওখানে কখনো কাউকে ওই জায়নামাজটা ইউজ করতে দেওয়া হয় না। ওকে বললেই শুধু একটা কথা বলে, ওটা থাক, ওটা কাজে লাগে রেগুলার। আচ্ছা, ইটস মানে কেউ না কেউ ইউজ করে, ওর কথায় মনে হয় যেন অশরীরী কিছু একটা ওটা ইউজ করে। এবং মজার ব্যাপার হচ্ছে, সেখানে আমি একজনকে নিয়ে গেছিলাম, এক ভাই, উনি এসব ব্যাপারে একটু ঘাটাঘাটি করেন, হয়তো উপস্থিতি টের পান। উনি ঢুকে বাপ্পিকে প্রথমে যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে যে মহিলা, এটা একটা মহিলা। আচ্ছা, ব্যাস এতটুকু। তারপরে আমি ওনার দিকে তাকে অনেকক্ষণ জিজ্ঞেস করেছি, ভাই আপনি কার কথা বললেন, কি বললেন? বলছে যে রেহান, এটা নিয়ে আমরা এখানে বসে কথা নাই বলি। কিন্তু পরবর্তীতে বাইরে গিয়ে ওনার সাথে আমার দেখা হয়নি ওভাবে, কারণ উনি আমার ওরকম পরিচিত না। যাই হোক, আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে। আরেকটা তোর মনে আছে যে আমরা জান্নাত নামে একজন আমাদের সাথে জার্নিতে যোগ দিয়েছিল, তার কাছে একটা ঘটনা আমরা শুনেছিলাম যে আবদ্ধ একটা ঘর ছিল যেটা ব্যবহার করা হতো না, কিন্তু ছোট্ট একটা জায়গা ছিল যেটা অলওয়েজ পরিষ্কার থাকতো, এবং সে ওই জায়গাটা ব্যবহার করতে গিয়েছিল এবং তাদের ডিস্টার্ব হতে বলে জান্নাতকে কিন্তু একটা প্রবলেম করা হয়েছে। এবং আই থিঙ্ক এইখানে এমন ধরনের কিছু একটা ছিল যে ওনাদের কোনো একটা অ্যাক্টিভিটিস, কোনো কিছুকে হয়তো অশরীরী কোনো কিছু আপনাদের রুমে আছে, যে জিনিসটা আপনারা হয়তো কোনোভাবে আপনাদের ইন্টারফেয়ার হয়নি এবং সেই জন্য আপনারাও বিষয়টাকে বুঝতে পারেননি। যখনই ইন্টারফেয়ার হয়ে গেছে তখনই জানান দিচ্ছে বিষয়টা। আপনার কি মনে হয় রিয়াল ভাই, ওই যে দুটা বেড আপনারা কন্টিনিউয়াসলি খালি রাখতেন, ওই দুটা বেড কি হয়তো বা সবসময় অশরীরী কেউ ইউজ করতো, এরকম কিছু কি? ডর মানে ভয়। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে ডরে, মাত্র 3 মিনিটের বিরতি। আমরা বিশ্বাস করি ডর শুনতে হলে, ডরের আসল মজা পেতে হলে একটা পরিবেশ থাকা খুবই জরুরি। যারা ডর শোনেন তারাই পরিবেশটি সম্পর্কে সচেতন। একটু পরেই ফিরে এসে আপনাদেরকে জানিয়ে দেব ডরের রেসিপিটা কি। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর। ডর বৈশাখের এই তীব্র গরম, গ্রামেগঞ্জে যে জিনিসটি হয় সাধারণত, অনেকেই বাইরে থাকেন, গাছতলায় কিংবা উঠোনে ঘুমন, ঘরের বারান্দায় ঘুমন। কিন্তু হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে অনেকেই যে এমন কিছু ঘটনার মুখোমুখি হন না তা কিন্তু নয়। এ পর্বে আমাদের যাত্রা সঙ্গী নিজের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করেছেন রিয়াল, নাজমুল, নিলয় এবং অনেক। আমি ফিরতে চাই আবারও আমার শ্রোতা যেখানে থেমেছিল ঠিক সেখান থেকেই। ডর শুনছেন আপনি এবিসি রেডিও FM 89.2 এ। ডর
ওই দুটা বেড সবসময়ই অশরীরী কেউ ইউজ করতো, এরকম কিছু কি? আমরা তো এটা বুঝতে পারি না, কিন্তু এই বেড দুটো প্রচন্ড পরিমাণে নোংরা থাকতো সবসময়। এটা হলো একটা কজ, যেটা আমরা 4 জন মিলে বের করলাম যে এই বেডে হয়তো কেউ ছিল, যে ছিল সে হয়তো আজকে এই প্রবলেম গুলো করছে। আর আমার নিজের আরেকটা কজ আমি বের করছি, যে আমি ছাড়া ওই 3টা ভাই, মামুন ভাই, শরীফ ভাই, রাজু ভাই, 3জনই মাদ্রাসার স্টুডেন্ট, ইসলামিক স্টাডিজে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে, আর আগে ওনারা মাদ্রাসায় পড়াশোনা করছে। আমার কাছে মনে হচ্ছে ওনারা যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করছে, ওনাদের সাথে হয়তো কিছু থাকতে পারে। এটা কি বলবো জানি না, এটা মাদ্রাসায় পড়ছে বলেই যে কিছু থাকতে পারে এটা আমার মনে হয় না, এটা আমার ব্যক্তিগত আমারও মনে হয় না। তারপরে কথাটা খুব ভালো লেগেছে রে, আর যে কথাটা বলেছে যে যা ঘটে কোনো না কোনো কারণেই ঘটে, এমনি কোনো কিছু ঘটে না। এটাই মনে হচ্ছে যে ওনাদের কারো তেমন কোনো কিন্তু প্রবলেম হয় না, কোনো কিছু একটা ইঙ্গিত দিতে চেয়েছে। ওই রুমে আমার বয়স হলো 2.5 বছর। এই 2.5 বছরে তো এইরকম কোনো প্রবলেম আমার হয় নাই। ওনারা যেদিন ওই 2টা ভাই নতুন আসছে ওই দিনের প্রবলেমটা হয়েছে। এক্স্যাক্টলি, এই কারণেই আমার মনে হচ্ছে যে ওনাদের সাথে কোনো একটা কিছু থাকতে পারে। না, এটা না হয়ে এটাও হতে পারে যে আপনাকে প্রবলেম করেনি কারণ আপনি তাদের প্রবলেম করেননি। তারা ওই রুমেই থাকতো, ওই 2টা বেডেই থাকতো, হয়তো দুজনই থাকতো অশরীরী কিছু, কিন্তু অন্যরা এসে যখন জায়গাটা ক্লিন করে তাদের মতন বানিয়ে থাকা শুরু করে তখন তারা পরে জায়গার অভাবে, যে কারণে তারা বিভিন্ন ভাবে আপনাদেরকে বুঝিয়ে জায়গা খালি করার চেষ্টা করে। হতেই পারে। এখনো কি ওই রুমেই আছে? আমি ওই রুমে আছি, ওই বেডেই আছি, কিন্তু 3জন চেঞ্জ হয়ে গেছে, মানুষগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন কোনো ধরনের কোনো প্রবলেম না, এখন কোনো প্রবলেম নেই। ওকে, আমি জানি যে এই রুমের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, এরপরও এই রুমে আমি থাকছি, এটা মাঝে মাঝে কিন্তু ভয়টা একটু অন্যরকমের একটা ভয় লাগে। আজকে আমি তোকে একটা স্টোরি বলবো। ওমান থেকে আমাদের এক বন্ধু ফেসবুকে আমার ফ্যান পেজে লিখে পাঠিয়েছে, তার সাথে অলমোস্ট এই যেটা বললি না, যে এই রুমেই থাকছি, এই রুমেই ভয় বিরাজ করছে। তারপরে এই ঘটনা তার সাথে আরো ভয়ঙ্কর ভাবে ঘটেছে, বাট শেয়ার করছি পরে। ওকে, অনেক ধন্যবাদ রিয়াল ভাই যে আপনি এত দূর থেকে আমাদের জার্নিতে যোগ দিয়েছেন এবং এই চমৎকার একটা ঘটনা আমাদেরকে জানিয়েছেন। থ্যাংক ইউ ভাই। ওকে, আমরা একটা কাজ করি, যখনই আবার গল্প শোনা শুরু করবো তখনই আবার চলে আসবো, অ্যাটলিস্ট আমি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করে দিই। অবশ্যই। আমাদের সাথে কে আছে? জি, আমি মোহাম্মদ নাজমুল হোসেন। আচ্ছা নাজমুল ভাই, আপনি কি করছেন? আমি বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি মিরপুর সরকারি বাংলা কলেজে। আচ্ছা, আপনি ঢাকাতেই থাকেন? জি, মিরপুরে থাকি। আমার দেশের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানায়। আচ্ছা, আপনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে বা যে ঘটনাগুলো সম্বন্ধে আপনি আমাদেরকে বলবেন, সেগুলো কি সব ঢাকাতে ঘটা নাকি বাইরে কোথাও? না, এগুলো সব শরীয়তপুরে ঘটা, একটা ঘটনা ঢাকাতে ঘটা। একটা ঢাকাতে ঘটা। ওকে, আর বর্তমানে আপনি করছেন কি? বর্তমানে আমি কিছু করতেছি না, পড়াশোনা করতেছি শুধু। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। আমরা প্রথম কোন ঘটনাটা শুনতে পারি আপনার? প্রথম আমার নিজের সাথে যেটা ঘটছে সেই ঘটনা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। এটা কবে ঘটে? এটা প্রায় 2007 কি 2008। আচ্ছা, সে শরীয়তপুরেই, তাই না? জি, শরীয়তপুরেই। ঠিক আছে, তাহলে আমরা শুনি। একটু বলে নেবেন ঘটনাটা যেখানে ঘটেছে সেই জায়গাটা কেমন, কয়টার দিকে ঘটেছে সেটাও একটু বলে দেবেন। সেই জায়গাটা চতুর্দিকে বাঁশ ঝাড় প্লাস একটা তুলো গাছ আছে ওখানে, মানে পুরোই হন্টেড মনে হয় জায়গাটা। আচ্ছা, ঘটনাটা ঘটেছে রাত্রে প্রায় 3টা সাড়ে 3টার দিকে। ওকে। যে আমি একদিন খাটে শুয়েছিলাম, তো আমরা প্রায় মাছ ধরতে যাইতাম নদীতে, তো দেখলাম যে আব্বু আমাকে বাহির থেকে ডাকতেছে, নাজমুল ওঠো, অনেক রাত্র হয়ে গেছে, আমরা মাছ ধরতে যাবো। আচ্ছা, তো আমি অটোমেটিকলি উঠা আব্বুর সাথে আর কি মাছ ধরতে চলে গেলাম। তখন রাত কয়টা বাজে? রাত্র প্রায় 3টা সাড়ে 3টা তখন। এরকম আমরা চিংড়ি মাছ ধরতাম আর কি। আপনারা কি সবসময় এই টাইম গুলোতেই মাছ ধরতে যেতেন? জি জি, এই টাইম গুলোতেই আচ্ছা মাছ ধরতে যেতাম, এই টাইম গুলোতেই মাছ পাওয়া যেত খুব। আমরা চলে গেলাম, তো অন্যান্য দিন থেকে ওই দিন প্রচুর বেশি মাছ পাই। আচ্ছা আচ্ছা, অনেক মাছ পাই আমাদের। তো মাছ পাওয়ার পরে আব্বু বললো যে আজকে অনেক মাছ ধরছি, চলো আমরা যাইগা। তো যখন আমরা ব্যাক করতেছি বাইরের দিকে, তখন আমরা প্রতিদিন স্বাভাবিকভাবে যে রাস্তা দিয়ে যাই, আব্বু বলতেছে আজকে ওই রাস্তা দিয়ে যাব না, আজকে অন্য একটা রাস্তা আছে ওইটা দিয়ে যাব। তো আমি বললাম যে চলেন, আপনার ইচ্ছা, যেখান দিয়ে চলেন ওখান দিয়ে। আচ্ছা, ওই অন্য একটা রাস্তা কি বাড়িটা কাছে হয় আরো নাকি? কাছে না, প্রায় সেমি একই। তারপরে আপনার আব্বু কোনো এক কারণে ওই রাস্তা দিয়ে যেতে চাচ্ছে? ওই রাস্তা দিয়ে যেতে চাচ্ছে, কিন্তু ওই রাস্তাটা খুবই হন্টেড। তো যখন আর কি ওখানে একটা বাঁশঝাড় আছে, একটা তুলো গাছ আছে, অন্ধকার একেবারে, রাস্তাটা চতুর্দিকে বাঁশঝাড়। তো যখন ওখানে আসতেছি, এতক্ষণ আব্বু আমার পিছনে ছিল। আচ্ছা, যখন ওখানে আসছি আব্বু আমাকে ক্রসিং করে সামনে এসে পড়ছে। আচ্ছা, আব্বু আমার সামনে হাঁটতেছে, তো আমি হঠাৎ উপর দিকে তাকায় দেখি যে আব্বুর মাথা নেই, শুধু বডিটা আমার সাথে হাঁটতেছে। তো যখন আমার সাথে বডিটা হাঁটতেছে তখন তো আমি অনেক ভয় পেয়ে গেছি। তো ততটা খেয়াল না করে আমি হাঁটতেছি সোজা, তখনও মানে সেন্সলেস হওয়ার মতো এরকম কিছু। খেয়াল না করে মানে আপনি কি, মানে একটা মানুষ আপনার সামনে হাঁটছে, তার মাথা নেই, আপনি খেয়াল না করে হাঁটছেন মানে বুঝিনি? মানে ততটা আমি খেয়াল করতে পারতেছি না। আপনি ভেবেছেন যে কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে না, হ্যাঁ, এরকম মনে হচ্ছে। তো তখন আর কি ক্লিয়ারলি আমি সেকেন্ড বারের মতো দেখতে পাচ্ছি যে না,
পরিটাই শুধু হাঁটতেছে আমার সাথে। তখন তো আমি মানে কি প্রচন্ড ভয় পাই যে আমি আব্বুকে ডাকার চেষ্টা করি, কিন্তু কোনো শব্দ করতেছে না। তো ওখানেই আর কি আমি প্রচন্ড ভয় পাইয়া চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যাই। তো যখন আমার জ্ঞান ফিরে আমি দেখতে পাচ্ছি আমাদের ঘরে আমি শুয়ে আছি। তো আমাকে প্রশ্ন করা হয়েছিল যে কি হয়েছিল তোমার সাথে। তো আমি বললাম যে কি হয়েছে এরকম, তো আব্বু আমাকে ডাকছিল বাহির থেকে, তো আমি মাছ ধরতে গেলাম, আসার পথে আমাকে ওই রাস্তায় না নিয়ে এই রাস্তায় আনছে, আনার পরে আমার পিছনে ছিল, যখন ওই বাসবাজারের কাছে আসছি তখন তো আমার সামনে ক্রসিং করে আব্বুর সামনে চলে গেল। আমি দেখতে পাইছিলাম যে এরকম মানে আব্বুর বডিটা শুধু আমার সাথে হাঁটতেছে, মাথা আমার সাথে নেই। আমি আব্বুকে ডাক দিয়েছিলাম কিন্তু আব্বু কোনো সাড়া দেয়নি, শুধু হাঁটতেছে। তো ওখানেই আমি আর কি হয়েছে আমি আর বলতে পারবো না। তো তখন আমাকে বললো যে পাশে একটা লোক ছিল নানু মামা, যেহেতু নানু মামা শুনতে পাইছে যে বাইরে একটা লোক প্রচন্ড চিৎকার দিয়ে পড়ে গেছে। তো ওনারা ঘর থেকে সবাই বাইর হয়ে দেখতে পাইছে যে দূরে। তখন ওনারা আপনাকে যে ডেকেছে ওইটা আপনার বাসার আর কেউ শুননি? তখন আপনার আব্বু আসলে কোথায় ছিল? জি, আব্বু তখন অন্য রুমে ঘুমাইতেছিল। তার মানে সেটা আপনার আব্বু ছিলই না। মাঝে মাঝে আসলে মানে কি জন্য যে কিছু মানে জিনিস এই ধরনের ভয়গুলো দেখায় আমি আসলে, এবং আমার সবচেয়ে বেশি মানে অবাক লাগে একটা বিষয়, যখন এই ধরনের প্ল্যানিং গুলো থাকে, আমরা এই ধরনের স্টোরি অনেক পেয়েছি, যখন দুজনের এই ধরনের প্ল্যানিং থাকে হুট করে কিভাবে যেন এই ঘটনাগুলা মানে ঘটে যায়। আমি জানি না কিভাবে ওই বিষয়গুলা এটা টের পেয়ে যায় আগে থেকে যে ওদের আজকে বের হওয়ার কথা ছিল। রাইট, কোন একটা ভাবে এই জিনিসটা হয় এবং somehow without any motive এই ভয়গুলো দেখানো হয়। আলটিমেটলি সেই মানুষগুলোর কাছ থেকে কিছু নেওয়া হয় না বা কিছু দেওয়া হয় না। যাই হোক, ঘটনা তো ঘটনাই, এ ধরনের ঘটবেই। আচ্ছা নাজমুল ভাই, এছাড়া আর কি ঘটনা আছে আপনার? জি, এছাড়া আমার আন্টির সাথে প্লাস ওনার হাজবেন্ডের সাথে একটা ঘটনা আছে লাশ নিয়ে। আন্টি বলতে আপনার কি হয়? আমার খালা। আপনার খালা, এবং অর্থাৎ তার মানে আপনার খালা এবং খালুর সাথে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা, সেটা আপনি শুনেছেন কার কাছ থেকে? আমার খালার কাছ থেকে শুনেছি। আচ্ছা, তাহলে আমরা একটু আপনার কাছ থেকে শুনি। জি, তো আমার খালার হাজবেন্ড, যাকে আমরা খালু বলি গ্রামের ভাষায়, উনি ফকির ছিল আর কি, জিনবুত নিয়ে চিকিৎসা করি। তো আমাদের দেশে একটা নিয়ম প্রচলিত আছে যে শনিবার এবং মঙ্গলবার যদি পূর্ণিমা বা অমাবস্যা হয়, তো ওই দিন যদি কোনো লোক মারা যায়, ওনার কাফনের কাপড় যদি আনতে পারে কবর থেকে, ওই ফকির ওই কাফনের কাপড় দিয়ে মানে যা ইচ্ছা তাই করতে পারবে। ওই ফকির অনেক ক্ষমতাবান হতে পারে। কাফনের কাপড়ের ব্যাপারটা কি রে, আরো কয়েকবার শুনছি না? হ্যাঁ, আমরা বেশ কয়েকটা ঘটনা পেয়েছি। এটা আসলে সামথিং রিলেটেড টু ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিকের সাথে এর একটা কানেকশন আছে। সেই জন্য যারা এই ধরনের এই স্পিরিচুয়াল বিষয়গুলোকে খুব বাজেভাবে ইউজ করতে চায় তারাই এই বিষয়টা করে থাকে। আমরা শুনি তারপরে কি হয়েছে। জি, তো একদিন আমার খালুর একটা রিলেটিভই আর কি মারা গেছে শনিবার অথবা মঙ্গলবার, এরকম একটা দিনে, পূর্ণিমার দিনে। তো খালু তখন প্ল্যান করলো কি যে ওর কাফনের কাপড়টা আনবে, নিজের আত্মীয়ের কাফনের কাপড় নিয়ে আসবে। জি, তো খালাকে বলার পরে খালাকে বললো যে ও তো মারা গেছে, তো আমি ওর কাপনের কাপড় আনবো। তো খালা বললো যে আমার প্রচন্ড ভয় হয়, আমি যাইতে পারবো না আপনার সাথে। ও আচ্ছা, মানে আপনার খালু আপনার খালাকেও নিয়ে যেতে চাচ্ছেন সেখানে? প্রায় নিয়ে যায় অনেক জায়গায়। তো খালা বলতেছে যে এটা আমার সম্ভব না, আমি প্রচন্ড ভয় পাবো কেন। তো খালু বলতেছে যে আমি তো সবই জানি, তুমি ভয় পাবে কেন, আমি আসিনি তোমার সাথে, কোনো ভয় নেই। তো এক পর্যায়ে আর কি খালা রাজি হয়ে যাওয়ার জন্য। তো ওনারা একদিন রাতে প্রায় নাকি 1-1:30 দিকে এরকম টাইমে বাইরে হয়েছে, খালা বলতেছে। তো যখন যাইতেছে তখন খালা বলতেছে আমার প্রচন্ড ভয় হইতেছে। তো যখন এভাবেই ভয় পাইতে পাইতে চলে গেছে কবরের কাছাকাছি। তো যাওয়ার পরে যখন কবরের কাছে দাঁড়ায় আছে, খালা বলতেছে খালুকে যে আমার প্রচন্ড ভয় হইতেছে, আমি মনে হয় এখানে থাকতে পারবো না। তখন খালু আর কি খালার শরীরে একটা ফু দেয় জানি পইরা, তখন খালার অটোমেটিক ভয় চলে যায়। তো খালা দাঁড়ায় ছিল আর খালু কবর খইরা আর কি, যখন কবরটা খইরা বাঁশগুলো উঠাইছে, তখন খালা বলতেছে যে ভিতর থেকে এমন একটা বিশ্রী গন্ধ আসছে, আর লাস্টার ফেসটার দিকে যখন আমার চোখ পড়ছে, এত বিশ্রী ছিল ফেসটা, মানে দেখা পুরো আমি সেন্সলেস। হ্যাঁ, এটা কতদিন পরে, ওইটা কবর দেওয়ার কতদিন পরে? কবর দেওয়ার প্রায় 1 সপ্তাহ 7-8 দিন এরকম হবে। তখন আর কি আবার খালুকে বলে যে আমি মনে হয় থাকতে পারবো না, আমার প্রচন্ড ভয় হইতেছে। তো আবার খালার শরীরে ফু দিছে, ফু দেওয়ার পরে আবার স্বাভাবিক হয়ে গেছে এরকম। তো যখন মাথার কাপড়টা আনতে হবে জানি, তো যখন খালু আর কি ওই মাথার কাপড়টা কাটবে, তখন মানে লাশটা নড়াচড়া দিয়ে বসে গেছে এরকম। তো ওই অবস্থা দেখে আমার খালা নড়াচড়া দিয়ে বসে গেছে। জি, আচ্ছা। তো ওই অবস্থায় আমার খালা সেন্সলেস হয়ে গেছে। আর আপনার খালু? আমার খালু তো ঠিকই আছে, মানে কাপড় কাটছে। তো কাপড় কাইটা উনি
কি দোয়া পইরা জানি খালাকে সেন্সলেস অবস্থায় কাঁধে নিয়ে বাসায় আসা পড়ছে। তো বাসায় আসার পরে উনি কি চিকিৎসা করে খালাকে সুস্থ করে তুলছে। এখন উনি ওই কাপড় দিয়ে অনেক চিকিৎসা করছে। তো এই যে আপনার খালা তো সেন্সলেস হয়ে গিয়েছিল, তারপর আপনার খালুই তাকে কাঁধে করে নিয়ে আসে। খালু নিজে এই কথাটা নিশ্চয়ই আবার আপনার খালুর কাছ থেকেই শুনেছে। হ্যাঁ, খালুর কাছ থেকে শুনেছে খালু। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, মানুষ একটা মৃত মানুষের উপরে এই ধরনের অত্যাচার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেই মানুষ নিজের আত্মীয়ের কাফনের কাপড় চুরি করতে গেছে, তো সে এই বিষয়গুলাকে নিয়ন্ত্রণ করার জন্য কি পরিমাণ ডেসপারেট, এটা হচ্ছে বিষয়। তো আমার একটা প্রশ্ন ছিল যে যখন আপনি বলছেন যে লাশটা বসে গেছে, শুধু কি বসেই গেছে, কোনো ধরনের কোনো কিছু ওখান থেকে কোনো ধরনের বাধা বা কিছু আসেনি কাফনের কাপড়টা কাটার জন্য? যখন লাশ বইসা গেছে তখন তো খালা সেন্সলেস, কিন্তু খালু তখন আর কি অনেক দোয়া পড়ছে। আচ্ছা, ওনারা কি কবরটা আবার রিপিট করে এসেছিলেন? হ্যাঁ, খালুর খবর রিপিট করে আসছে ওখানে। কেউ বুঝতে পারেনি যেটা থেকে কি কিছু করা হয়েছে নাকি। আপনারা তাহলে পরবর্তীতে কিভাবে জানলেন যে এই ঘটনাটা ওনার খালা আমার কাছে শেয়ার করছে, আর ওই যে খালু এটা বলছে যে খালাকে নিয়ে আসছে। ওখান থেকে আমার খালার সাথে কিছু একটা হয়েছে, এখনো পর্যন্ত আছে। কালকেও আমার খালা রাতে অনেক ভালো। তবে একটা জিনিস রেহান বলতে চাই যে আমরা অনেক পেয়েছি এই ঘটনা, কিন্তু আমরা শেষটা কিন্তু এটার পরিণতিটা খুব ভালো দেখিনি কখনই। যেই এগুলো করতে গেছে এই ধরনের, আমি এক অর্থে বাজে কাজও বলতে পারি, এই ধরনের কাজগুলো যারা করতে গেছে তাদেরকে খুব চড়া মূল্য দিতে হয়েছে এবং খুব বড় ধরনের ক্ষতি হয়েছে। এমন যদি হয়ে থাকে যে কাউকে দিতে হয়নি, তাহলে দিতে হবে, এতটুকু গ্যারান্টিড। সো এগুলো থেকে দূরে থাকাই বেটার। তারপরও এটা যার এই বিষয়। সো এরপরে আমরা ডট টিমের কাছে আরো একটা শুনেছিলাম যে আপনার হয়তো বা আরো একটা ঘটনা আছে, খুবই ছোট একটা ঘটনা, তো সেটা একটু শুনে ফেলি আজকে আমরা। আমার এক দুঃসম্পর্কে মামার সাথে ঘটে। আচ্ছা। মামা নদীতে মাছ ধরে, তো একদিন রাত্রে প্রতিদিনের মতোই মাছ ধরে উনি নৌকা রাইখা একা আসতেছিল। ওনার সাথে অনেকগুলো ইলিশ মাছ ছিল হাতে। তো উনি যখন আসতেছে, আমার মামা বাড়ির কাছাকাছি যখন আসছে, আমার আপন মামা, ওখানে একটা জায়গা আছে 3 রাস্তার মোড়, বাঁশ যা চতুর্দিকে তুলো গাছ আছে ওখানে, অন্ধকার জায়গাটা। তো ওখানে যখন আসছে তখন আমাদের একটা এলাকায় একটা লোক আছে হামিদ আলী ব্যাপারী। ও দানু মামা দেখতেছে যে হামিদ আলী ব্যাপারী সাদা পাঞ্জাবি গায়ে বৈশা প্রসাব করতেছে। তো দানু মামা ডাক দিল যে হামিদ আলী ভাই আপনি এখানে? তো উনি বলতেছে যে আসছি তো, বাজার থেকে গেছিলাম, বাজারে গেছিলাম, তো ওখান থেকে একজনের বাড়িতে গেছিলাম, আসতে রাত্র হয়ে গেছে। তো বলতেছে বাড়িতে যাবেন না? হ্যাঁ, তো চলো। তো দুজনে হাঁটতেছে স্বাভাবিকভাবেই। রাত কয়টা বাজে তখন? রাত্র কয়টা বাজে টাইমটা আমি শিওর বলতে পারবো না, 12টার পরেই হবে এরকম একটা টাইম। তো হাঁটতেছে, তো হামিদ আলীর বাড়িটা ছিল আগে, আর দানু মামার বাড়িটা ছিল পরে। তো হামিদ আলী মামার বাড়ির কাছাকাছি যখন চলে গেছে, ওখানে একটা বাঙ্গার নৌকা আছে রাখা, ওই নৌকাটার পাশে যখন দুইজন চলে গেছে, তখন দানু মামা বলতেছে যে আচ্ছা ভাই, তো আপনি যান বাড়িতে, আমি আমার বাড়িতে যাই। তখন আর কি হামিদ আলী অন্য ধরনের আচরণ করা শুরু করে দিয়েছে, বাধা দিতেছে দানুকে, যাইতে দিবে না। ওখানে আর কি দুজনের ভিতরেই জোড়াজোড়ি শুরু হয়ে গেছে। দানু মামা চাইতেছে সুইটা যাইতে, উনি চাইতেছে সুইটা যাইতে দিবে না। তো দানু মামু অনেক সাহসী, অনেক শক্তিশালী ছিল, তো উনি ওনার সাথে ওখানে জোড়াজোড়ি করে ছুটতে পারছে। যদিও ছুটতে পারছে, ওনার তখন সেন্স ছিল না যে উনি কোন দিকে যাবে। দৌড় দিয়ে যেখানে দেখা হয়েছিল 3 রাস্তার মোড়ে হামিদ আলীর সাথে, আবার ওখানেই চলে আসছে দানু। ওখানে যখন চলে আসছে, তো আবার উনি বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেছে। যখন আবার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছে, তখন দেখতেছে যে আবার হামিদ আলীর সামনে পথ রোধ করে দাঁড়ানো। ওখানে আবার শুরু হয়েছে দুজনের জোড়াজুড়ি, কিন্তু দানু মামা আর ওখানে পায়রা ওঠেনি, ওখানে একটা চিৎকার দিয়ে পড়ে গেছে। তো লাস্টে আমার মামার বাড়ি ছিল পাশে, মামা অনেক রাত্র পর্যন্ত জাগানো থাকে সচরাচর। তো উনি আর কি শুনতে পেয়েছে যে একটা চিৎকার দিয়া লোক পড়ে গেছে। তো মামার তো ভাই আরো আমার নানি যারা ছিল সবাই বাইরে দেখতেছে যে দানু পড়ে আছে। তো আনছে দানুকে বাসায়, না দানুর বাড়িতে খবর দিছে। রাতের ভিতরেই একটা ফকির আনছে, ফকির আনার চিকিৎসা করার পর দানু সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে দানুকে জিজ্ঞাসা করেছিল কি হয়েছিল, তো দানু আর কি শেয়ার করছে। আচ্ছা, সেই হামিদ আলীর কি হলো? সে কোথায় ছিল? না, হামিদ আলী বাড়িতেই ছিল, ঘুমানো ছিল। হামিদ আলীর রূপ ধরেই কেউ না কেউ একজন আপনার মামাটাকে জ্বালাতনটা করেছে। জি।
আচ্ছা, ওকে, শেষটাও যেটা শুনলাম যে রেহান এই ধরনের ঘটনা আমরা শুনেছি এবং আমার মনে হয় এটা অলমোস্ট ওগুলোর মতোই ঘটনাটা। মতনই আসলে মানে ব্যাপারটা যেটা হয়েছে যে অলৌকিক কোনো কিছু যখন আসে তখন কোনো না কোনো একটা কিছু রূপে আসে। আর রাতের বেলা স্পেশালি আমি দেখলাম যাদের মনের জোরটা কম, যারা এমনিতেই একটু ভয়ে থাকে বা ভয় পায়, তাদের ক্ষেত্রেই কিন্তু এই ঘটনাগুলো বেশি ঘটে। রাইট। সো আগে থেকে ভয় পাওয়ার কিছু নেই, ডর শোনার পরে ভয় পেতে পারেন। যাই হোক, ওকে, এখনো ভয়টা একটু নিজের মধ্যে ধরে রাখেন, কারণ আরো একজন আছে, আরো কিছু দুর্দান্ত স্টোরি আছে, আমরা সেগুলোর দিকে যাই। ওকে, ধন্যবাদ নাজমুল ভাই যে কিছু ঘটনা আপনি আমাদেরকে শুনিয়েছেন এই জার্নিতে এসে। ডর মানে ভয়। বিরতির সময় হয়ে গেল আরো একবার। আপনারা শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, টিম মেম্বার সুমন ও রেহান, এবং সাউন্ডে রয়েছে লোবান। প্রিয় শ্রোতা, এই অদ্ভুত ঘটনাগুলো আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা জানি বিজ্ঞানের জায়গা থেকে এই নন সায়েন্টিফিক ব্যাপারগুলোর কোনো উত্তর নেই, কিন্তু এটা তো সত্য। ভৌতিক যে আবেদন সেটা সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় জায়গায় প্রত্যেকটি মানুষের অন্তরে আছে। আমরা সেই আবেদনকে এই ডর অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপিত করছি। আরো একবার বিরতির সময় হয়ে গেল, ঠিক 12:06 আবারও ফিরে আসছি আমার টিম মেম্বারদের নিয়ে ডরে। ডর। ডর মানে ভয়। 12:06 হচ্ছে সময়। রাত 12টার একটা অন্যরকম আবেদন আছে ভয়ের জগতে। ফোন করতে পারেন আপনি। ফোন করার জন্য নাম্বার হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 এখানে ফোন করার পরে আপনি অবশ্যই আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে ফোনের নির্দেশনা অনুযায়ী আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনার খুব ছোট্ট করে সারাংশটুকু বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার খুব শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাকে অন্যরকম একটা অ্যাডভেঞ্চারাস ঘটনার মুখোমুখি করিয়ে দেবে। কেন বলছি? কারণ প্রতি সপ্তাহে যাওয়া সেই হন্টেড প্লেসে বসে হয়তোবা আপনিও বলতে পারবেন আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক সেই ঘটনাটি। আমরা আপনার ফোনের অপেক্ষায় আছি। আমরা আবারও ফিরছি সুমন ও রেহানের কাছে। ডর। ওকে দেন, আমাদের সাথে অনেক অতিথির মধ্যে আজকে আমাদের সাথে নিলয় আছে। নিলয় সুদূর গাজীপুর থেকে এসে আমাদের সাথে জয়েন করেছে আমাদের যাত্রায়, আমাদের জার্নিতে। আর ডরের উদ্দেশ্যই তো সত্য ঘটনা শোনা, এবং আমার জানা মতে নিলয়ের সাথে 3টা ঘটনা তার নিজের সাথেই ঘটে গেছে। সুমন, ওকে, এটা তো তোর জানা মতে, এবার আমরাও জানি। চল সবাই মিলে আমরা জানি যে আসলে কি ঘটেছিল এই 3টা ঘটনা। তার আগে একটু পরিচয়। নিলয় বলছি, আমি এসেছি গাজীপুর থেকে। টঙ্গী সরকারি কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে স্টাডি করছি। আচ্ছা, ওকে, আমরা তাহলে আর সময় নষ্ট না করে চল ঘটনায় সরাসরি ঢুকি। ঘটনাটা কবে ঘটে, কোথায় ঘটে? ঘটনার সময়কাল 2010। তখন আমি একদিন সকালবেলা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য বন্ধুদের সাথে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। আচ্ছা, তো ঢাকাতে একই দিনে ঢাকা এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়। অ্যাডমিশন টেস্ট ছিল। অ্যাডমিশন টেস্ট। ওকে, আচ্ছা। তো ঢাকাতে ভালোভাবে পরীক্ষা দিয়ে জগন্নাথে চলে গেলাম, ওখানেও পরীক্ষা দিলাম। তো জগন্নাথে পরীক্ষা দিয়ে প্রায় সন্ধে হয়ে গেল, বন্ধুদের সাথে আসছি। গুলিস্তানে এসে এক আঙ্কেলের সাথে মিট করলাম। আঙ্কেল আমাকে কিছু টাকা দিবেন, ওনার ওয়াইফকে দিতে হবে। ওকে, তো বন্ধুদেরকে বলে দিলাম যে তোমরা চলে যাও, আমি আঙ্কেলের সাথে মিট করেছি, টাকা দিবেন, আমি পরে আসছি। এদিকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আম্মুকে ফোন দিলাম যে আমি আজকে আসছি না, আমি আগামীকালকে আসবো। ওকে, বন্ধুদেরকে বলেছি আমি তোদের বাসায় আসবো আর কি। তো বলে রাখা ভালো, আমার মামার অ্যাকাউন্ট ছিল ব্যাংকে। আচ্ছা। তো ওই দিন আমরা অনেকগুলা বুথে ঘোরাঘুরি করলাম, কিন্তু কোথাও আমরা টাকা উঠাতে পারলাম না, ওকে, কোনো সমস্যা থাকার কারণে। তো এরকম ভাবে যখন রাত প্রায় 8:30 বেজে গেল, উনি আমাকে বললেন যে
এখন তাহলে তুমি চলে যাও, টাকা তো উঠাতে পারলাম না, তোমাকে গাড়িতে উঠিয়ে দিই। উনি আমাকে এসে মতিঝিলে গাড়িতে উঠিয়ে দিলেন। মালিবাগ এসে দেখলাম অনেক জ্যাম, বুঝতে আর বাকি রইল না আজ বাসায় ফিরতে অনেক লেট হবে। তো মালিবাগের জাম পার হয়ে যখন গাজীপুর চৌরাস্তায় পৌঁছালাম তখন রাত প্রায় 11:40। আচ্ছা, গাড়ি থেকে নেমে আমি চিন্তা করছি আমি কি বাসায় যাব নাকি বন্ধুদের বাসায় যাব। তো ভাবলাম এত রাত্রে বন্ধুর বাসায় যাওয়া হয়তো ঠিক হবে না, তাই ডিসিশন নিলাম যত রাত হোক আমাকে বাসায় যেতে হবে। আচ্ছা, মনে তখন প্রচুর ভয়, কেননা আমার বাসায় যেতে মাঝখানে কিছু হন্টেড প্লেস আছে যেগুলো দিয়ে গেলে অনেক সমস্যা হয়। হন্টেড প্লেস বলতে? জঙ্গল আছে, জঙ্গলে প্রায় সময় অনেক কিছু দেখা যায়, মানুষ ভয় পায়, ভয় দেখে আর কি। ওই এলাকায় বদনাম আছে অনেক। এরকম আছে। গাজীপুরের বাসার কথা বলছেন? জি। আচ্ছা, তো তারপর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, যেহেতু রাত হয়ে গেছে, মিড নাইট, কোনো গাড়ি নেই, বাস পাচ্ছি না, লেগুনা পাচ্ছি না, সিএনজি পাচ্ছি না। আচ্ছা, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি একটা ট্রাকে করে গাজীপুর আমার বাসায় যাওয়ার উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি পার হয়ে একটা স্টপেজ আছে, ওখানটায় নামলাম। নেমে রাস্তাটা ক্রস করলাম, ক্রস করে দেখি সিকিউরিটি গার্ডরা পাহারা দিচ্ছেন। কয়টা বাজে তখন? তখন রাত 12টার উপরে, 12:10 এরকম। আমি গাজীপুর চৌরাস্তা থেকে আবার একটা টর্চ কিনেছিলাম যেটা ম্যাচে থাকে আর কি, ওরকম। আচ্ছা, আচ্ছা। তো সিকিউরিটি গার্ড আমার পরিচিত ছিল, উনি জিজ্ঞেস করলো তুমি কি যেতে পারবে? আমি বললাম হ্যাঁ পারবো, আপনারা পাহারা দেন। বলে রাখা ভালো তখন চন্দ্রিমা রাত ছিল 4 কি 5 দিনের চাঁদ যেরকম আলো দেয় আর কি, ওরকম। তো আমি যেহেতু ভয় পাই, আমি দয়া দূর যা আছে সবগুলো পরে আমি আমার শরীরটাকে বন্ধ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমি যে মার্কেটে বা যে বাজারে নামলাম এখান থেকে আমার বাড়ির দূরত্ব 1 কিলোর একটু বেশি। আচ্ছা, আচ্ছা। আমি রাত 12:20-22 এরকম সময়ে আমার বাড়ির পাশে 3 ভাগের 2 ভাগ রাস্তা ক্রস করেছি, আর 1 ভাগ রাস্তা রয়েছে যেখানটায় আমি এসে দাঁড়িয়েছি। ওই 1 ভাগ রাস্তা ক্রস করলে আমি আমার বাসায় পৌঁছাতে পারি। আচ্ছা, ওখানে 3টা রাস্তা আছে। ওখানে এসেছি পরে আমার শরীরটা অনেকটা ভার হয়ে গেল, আচ্ছা। কেমন যেন আশেপাশের বাতাস বইতে শুরু করলো, ঝড় হচ্ছে, এরকম একটা অবস্থা। আমি আরো বেশি ভয় পাচ্ছি। ওকে। আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর অনেক বেশি বেশি ভয় পাচ্ছি। আশেপাশের গাছগুলো যেন উপরে ফেলছে, ভেঙে যাচ্ছে, কিন্তু আমার গায়ে কিন্তু কোনো বাতাস লাগছে না, মনে তো প্রচুর ভয়। আচ্ছা। হঠাৎ আমি নোটিস করলাম আমার থেকে মাত্র 2 হাত দূরে একটা লাশ শোয়া অবস্থায় আছে। এই ভয়ানক দৃশ্য দেখে মনে হলো যে সামনের দিকে আর যাওয়া যাবে না, পেছনের দিকে ব্যাক করি। কিন্তু পেছনের দিকে আসবো, কিন্তু আমি আসতে পারছি না, আমার পা নড়ছে না। লাশ শোয়া অবস্থায় আছে মানে আপনি কিভাবে বুঝলেন এই জায়গায় লাশ? চন্দ্রিমা রাত যেহেতু আছে, ওখানে একটা লাশ দেখাই যাচ্ছে, যে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ শোয়া অবস্থায় আছে। কাপড়ে মোড়ানো ছিল। কাফনে মোড়ানো ছিল। কাপড়ে মোড়া একটা লাশ শোয়া অবস্থায়। আচ্ছা। এখন আমি সামনে যাব কিন্তু ভয় পাচ্ছি, পেছনে আসবো কিন্তু পেছনে আসতে পারছি না। পেছনে আসতে পারছে না? আমার পা যেন আর চলছে না, স্থির হয়ে গেলাম। আচ্ছা। আমি কোনো ক্রমে আসতে পারছি না, মুখ দিয়ে কথা বলবো, দয়া দূরত পড়বো, কিন্তু আমি আর পড়তে পারছি না। হঠাৎ আমি নোটিস করলাম ওই শোয়া লাশটা হাওয়ায় ভেসে দাঁড়িয়ে গেল, মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গেল আমার থেকে প্রায় 2 হাত দূরে। তখন কি কাফনটা খুলে গেছে? কাফন এখনো খোলেনি। আমি যখন দাঁড়িয়ে রইলাম আমার হাতে তখন ওই লাইটার প্লাস টর্চ। হ্যাঁ, ওইটা আছে। তো আমি দাঁড়িয়ে থেকে যখন দেখলাম লাশটা দাঁড়িয়ে গেল, আমি প্রচুর ভয় পেলাম, আমি দৌড় দিবে কিন্তু আমি লড়তে পারছি না। হঠাৎ আমি নোটিস করলাম লাশের মাথা থেকে কাফনের কাপড়গুলো আস্তে আস্তে নিচে নেমে আসছে, এখন ফেসটা বোঝা যাচ্ছে। তো উনি ভয়ঙ্কর একটা হাসি দিলেন, মাত্র আমার থেকে 2 হাত দূরে। আমি তখন আমার হাতের টসটা ওনার গায়ে মারলাম, মুখে মারলাম। যখন মুখে মারলাম, রেহান ভাই কি বলবো, আমি এখন যা দেখতে পাচ্ছি আমি আমার নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমি আমার সামনে যাকে দেখতে পাচ্ছি সে আর কেউ নয়, সে আমি দাঁড়িয়ে আছি। আমার প্রতিচ্ছবি আমি দেখতে পাচ্ছি আমার সামনে, এবং আমি হাসছি। এখন আমি আমার নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি কি আদৌ আমি আছি নাকি অন্য কারোর মধ্যে আমি বিলীন হয়ে গেছি। কি দেখতে পাচ্ছি? তো সে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আমাকে জিজ্ঞেস করলো কেমন আছো, কোত্থেকে আসছো। এই কথা যখন বললো তখন আমার আরো ভয় বেড়ে গেলো। আরে আমার সামনে এটা দাঁড়িয়ে আছে, এটা কে? এটা তো আমি, তাহলে আমি কি হলাম? তখন আমি দৌড় দেওয়ার চেষ্টা করতে কিন্তু পারছি না। যখন উনি আমাকে এই প্রশ্ন করলেন আমি যখন কোনো রিপিট দিতে পারছি না, আমি শত চিৎকার করার চেষ্টা করছি কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। উনি আমার পিঠের উপর গায়ের উপর হাত রাখলেন, আমি দৌড় দিলাম। কত দূর যেতে পেরেছি আমি জানি না, সম্ভবত আমি সেন্সলেস হয়ে গেলাম। অনেকক্ষণ পর যখন আমার সেন্স ফিরে আসলো তখন আমি আশেপাশে খুঁজতে লাগলাম যে আমি কোথায় আছি। আমার মনে করতে চেষ্টা করলাম কি হয়েছিল। আমি দেখলাম আমি একটা গাছের উপর আছি, বড় একটা গাছের উপর আছি। গাছটা মোটামুটি অনেক বড়, একটা জঙ্গলের ভেতরে। তো আমি যেহেতু গাছের উপরে বসে আছি, শুয়েছিলাম আর কি, উঠে দেখলাম গাছের উপরে আমি। কিরে আমি এখানে কেন, কে নিয়ে আসলো আমাকে? আমি নিচে তাকানোর চেষ্টা করলাম, দেখলাম গাছটা অনেক বড়, আমি গাছের উপরে। আমি তাকিয়ে যা দেখলাম অনেক মানুষ একটা বিয়ের আয়োজনের মতো, একটা বিয়ে হচ্ছে এরকম একটা অবস্থা। আচ্ছা। জঙ্গলের ভিতরে এত রাত্রে বিয়ে আমাদের গ্রামে এই এলাকায় এটা কি করে হয়? ও, আপনার যখন ঘুম ভেঙেছে তখন আপনি রাতের বেলায়? রাত্রের বেলা কখন ঘুম ভেঙেছে আমি বলতে পারি না। তো আমি চেষ্টা করলাম গাছ থেকে নামার জন্য, সম্ভবত গজারি গাছে আমি ছিলাম। গজারি গাছ থেকে বেয়ে আস্তে আস্তে নামলাম। আমি নেমে আমি দৌড় দিলাম একটা। ওকে। আমি যখন দৌড় দিলাম আমার বাড়ির পাশে একটা মাঠ আছে,
বিশাল বড় মাঠ আছে। ওখানে দেখলাম আমার পরিচিত অনেক লোক সমাগম। কি হচ্ছে ওখানে, একটা মানুষকে নামাজের জানাজা দিচ্ছে আর কি। আচ্ছা। তো আমার পরিচিত লোক দেখলাম, আমার বন্ধু দেখলাম, তো আমাকে ডাক দিল, এই নিলয় এদিকে আয়, ওই লোকটা মারা গেছে, আয় জানাজা নামাজ পড়বি। বলে রাখা ভালো, আমি সচরাচর নামাজের জানাজায় অংশগ্রহণ করি কম। তো যেহেতু বন্ধু আছে আমি গেলাম। আমি একেবারে, আমাকে দিল সামনের লাইনে, আমাকে দেওয়া হলো লাশের পেছন অবস্থায়, ইমাম সাহেবের পেছন অবস্থা। আচ্ছা। তো জানাজা নামাজ পড়া হচ্ছে, 2 তাকবীর দেওয়া শেষ হলো। কিছুক্ষণ পরে আমি আর কোনো মানুষ দেখতে পাচ্ছি না আমার সাথে যারা দাঁড়িয়ে ছিল, শুধুমাত্র লাশ, খাটিয়াটা। সেটা কয়টায়, রাত কয়টা? রাত তখন 1:30টার উপরে হবে। এত রাতে আপনাকে জানাজার জন্য ডেকেছে, আপনার কাছে অস্বাভাবিক লাগেনি? জানাজা তো সাধারণত নামাজের পরে হয়। আমি ভাবলাম হয়তোবা এরকম কোনো ইম্পর্টেন্ট, মানে মারা গিয়েছে কিন্তু লাশটাকে আজকে কবর দিতেই হবে। আর যেহেতু বন্ধুরা ছিল আমার খুব নিয়ারেস্ট বন্ধু, এই জন্য ওরকম চিন্তা করা হয়নি আর কি বিষয়গুলো। আমি হঠাৎ করে নোটিস করলাম যে আশেপাশের আমার বন্ধুরা কোনো লোক নেই, শুনশান নীরবতা অবস্থান করছে, শুধু খাটিয়ার মতো লাশটা। হঠাৎ আমি দেখলাম লাশটা উঠে বসে পড়ে আবার এক ভয়ঙ্কর হাসি তুলো। এবার আমি তাকে দেখলাম, আমি যাকে পেছনে ফেলে এসেছিলাম, যার কারণে আমি সেন্সলেস হয়েছিলাম, সে আমার সামনে বসে আছে। এই ভয়ানক দৃশ্য দেখে আমি আবার দৌড় দিলাম। আমি যখন দৌড় দিলাম, আশেপাশে কুকুরগুলো অনেক টাকাটাকি করছিল। আচ্ছা। আমি কিন্তু রাস্তা দিয়ে দৌড় দিয়েছি, আমার বাড়ির পাশে চলে আসছি, কিন্তু দৌড়াতে আমার রাস্তা শেষ হয়ে গেছে। আমি আর রাস্তা পাচ্ছি না, মানে দৌড়াচ্ছি, এক পর্যায়ে দেখছি আর রাস্তা নেই, কিন্তু কোন দিক দিয়ে যাব আমি আর খুঁজেই পাচ্ছি না। পেছনে আসতেছি, পেছনে এসে দেখি ও মাঝপথে দাঁড়িয়ে আছে, লম্বা করে দাঁড়িয়ে আছে। আবার দৌড় দিচ্ছি সামনে, আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, কিন্তু এদিক দিয়ে আমি গড়িতে তাকিয়ে দেখি প্রায় 2:30টার মতো বেজে গেছে। আমি দৌড়াচ্ছি, শুধু দৌড়াচ্ছি। পেছনে আসছি, দেখছি উনি দাঁড়িয়ে আছে, আবার সামনে যাচ্ছি, আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। এরকম অনেকবার আমি দৌড়াচ্ছি, আমি দূরত পড়ার চেষ্টা করছি এবং কিছু পারছি, কিন্তু রাস্তার হচ্ছে না। হঠাৎ আমার কানে ভেসে আসলো মসজিদের মুয়াজ্জিনের আজান। যখন আজান দিল, সবকিছু দেখলাম ঠিক হয়ে গেল। আমি প্রচুর ঘেমে গেলাম। তারপর আমি মসজিদের টিউবওয়েলে যে ফ্রেশ হয়ে মসজিদের বারান্দায় বসে রইলাম। সারা রাত কোথা থেকে পার হয়ে গেল আমি বুঝতে পারলাম না। ঘটনার এখানে শেষ হয়ে গেলে ভালো হতো। তারপরে আমার 3 দিন জ্বর ছিল, ভাবলাম এটি শেষ বুঝি। এর মাঝখানে আমি প্রাইভেট পড়াই, সন্ধ্যার পরে মাগরিবের নামাজে পড়ে আমি প্রাইভেট পড়াই। তো আমি যাই, আমাদের বাড়ি থেকে যাইতে একটা মাঠ পড়ে, মাঠে পড়ে অনেকগুলো তাল গাছ, বড় বড় আম গাছ, নারকেল গাছ, এগুলো আছে। তো একদিন গেলাম প্রাইভেট যে বাড়িতে পড়াই, গিয়ে শুনলাম আমার স্টুডেন্ট বাসায় নেই। তাহলে আমি ব্যাক করবো, বাসায় চলে আসতেছি। আচ্ছা। মাগরিবের নামাজে কিছুক্ষণ পর, মানে জামাতটা শেষ করে আমি গিয়েছি, আবার ব্যাক করছি। আমি যখন আম গাছের দিক দিয়ে আসছি, হঠাৎ করে আমার মনে হলো তাল গাছের ব্যর্থ থেকে এক সাইড থেকে অপর সাইডে কে যেন সাই করে চলে গেল। তো আমি আসতেছি, অনেকদিন পরে বসেছি সেই মাঠটাতে। তো মাঠটাতে বসে ভাবলাম আমার এক ফ্রেন্ডকে ফোন দিই। তো ফ্রেন্ডকে ফোন দিলাম, দোস্ত কোথায়, চলে আয়, মাঠে বসে আছি। তো বলতেছে আমার 5 মিনিট লাগবে, আমি আসতেছি। দিনটি ছিল শুক্রবার। আচ্ছা। তো আমি আমার জিএফের সাথে কথা বলছি যে সে আসুক, আমি কথা বলতে থাকি। হঠাৎ করে আমি দেখলাম আমার বন্ধু আসতেছে। তো আসতেছে, সমস্যা নাই, সে বসবে, এখন পাশে বসছেও। যখন সে পাশে বসছে, আমার পিঠের উপরে, কাঁধের উপরে সে হাত রাখলো। হাতটা রাখার পর আমার কাছে মনে হলো এত ওজন, যেন কয়েক মণ ওজন আমার পিঠের উপরে, ওই একটা হাতের। হ্যাঁ, আমি রাগে, এই কি রেখেছিস আমার হাতে, সরা হাতটা এখান থেকে নিয়ে যা। আমি যখন নিয়ে যা বলছি, কিন্তু হাত কিন্তু সে নিচ্ছে না। আচ্ছা। সে একটা হাসি দিল, কিন্তু আমার বন্ধু না। আমি যাকে দেখতে পাচ্ছি আমার পাশে আমি বসে আছি, সে আগের লোকটা বসে আছে। এখন আমি আমার সেলফোন রেখি দৌড় দিলাম, এক দৌড়ে বাসায় চলে গেছি। কিছুক্ষণ পর সে আসছে, এসে ফোন দিয়েছে, দেখছে আমার মোবাইলটা। মাঠের মধ্যে পড়ে আছে, বাঁচতেছে, মোবাইলটা নিয়ে সে চলে আসছে। গিরে তুই চলে আসলি? আর আমি বললাম তুই কি কিছু ওনাকে চলে আসছিলি এখানে? বললো যে না, আমি আসিনি। তাহলে কে ছিল? আমি আবারও ভয় পেলাম। আচ্ছা, আপনার সাথে এই ঘটনাগুলো যে ঘটছে, আপনি বারবার নিজেকেই দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর রূপে, এটা কি আপনার সাথে একদম ছোটবেলা থেকে কখনো আগে ঘটেছে? না রেহান ভাই, ছোটকাল থেকে হয়নি। এই 2010 সালে যখন আমি অ্যাডমিশন দিলাম, ওই দিন দেখলাম প্রথমবার। আর সর্বশেষ আমি ওনাকে দেখলাম মাত্র 1 মাস আগে, যার কারণে ওই দৃশ্য দেখার পর আমি আমার প্রাইভেটটাকে ছেড়ে দিয়েছি। সন্ধ্যার পর আমি ওই রাস্তা দিয়ে চলাচলই করি না। আচ্ছা, তারপরে আপনার বন্ধু যে নিয়ে আসলো মোবাইলটা, তারপরে কি হলো? আমার বন্ধু নিয়ে আসলো, আমি আমার বন্ধুকে ভালো করে জিজ্ঞেস করলাম, তুই সত্যি করে বল, তুই কি আসছিলি না? দোস্ত, আমি এইমাত্র বাসা থেকে চলে আসছি, আমার আসতে আরো লেট হলো। আমি ওই মাঠে এসে তোকে ফোন দিলাম, ফোন দিয়ে দেখলাম যে তোর মোবাইল বাজতেছে ওই মাঠের মধ্যে। তো এরপর আমি সেটটা নিয়ে আসছি।
আর আপনি তখন বাসায় চলে গেছেন অলরেডি? হ্যাঁ, অলরেডি বাসায় চলে গেছি। এরপরে কি এই ধরনের ঘটনা আপনার সাথে আরো ঘটেছে? এরপরে এই ধরনের ঘটনা আমার সাথে আর ঘটেনি, প্রথম ঘটনা এখানে শেষ। যাই হোক নিলয় ভাই, আপনার সাথে যে ঘটনা ঘটেছে এর চেয়ে বেশি ভয়ঙ্কর আমার মনে হয় না কিছু হতে পারে। তার কারণ হচ্ছে, একটা মানুষ যখন অন্য কাউকে ভয় পায় তার কাছ থেকে দূরে যাওয়া যায়, কিন্তু একটা মানুষ যখন নিজেকে ভয় পায় তখন তার কাছ থেকে দূরে যাওয়ার কোনো উপায় থাকে না। আমি আসলে শকড যে আপনি নিজের লাশ নিজে দেখেছেন বেশ কয়েকবার, নিজেকেই নিজের আরেকটি প্রতিচ্ছবি দেখেছেন কয়েকবার। মানে কি বলবো, আই হ্যাভ নাথিং, নো ওয়ার্ডস টু এক্সপ্লেইন, হোয়াটএভার। এছাড়া নিলয় ভাই, এর পরেও কি আপনার সাথে এর চেয়েও ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেছে কখনো? হ্যাঁ, এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কি হতে পারে সেটা একটু জানতে চাই। আমি যেহেতু টঙ্গী সরকারি কলেজে পড়ি, তো এখানে আমার এক বেস্ট ফ্রেন্ড ছিল, সে কাপাসিয়াতে থাকে। আচ্ছা। একদিন সন্ধ্যেবেলা মাগরিব নামাজের পর আমি প্রাইভেটে গিয়েছি, ও আমাকে ফোন দিল, আমার নানিকে নিয়ে আসছি হসপিটালে, তুই একটু আয়, ইমার্জেন্সি দরকার। আচ্ছা। তো যেহেতু বেস্ট ফ্রেন্ড বলে কথা, প্রাইভেটটাকে বাদ দিয়ে তাড়াতাড়ি চলে আসলাম। হাসপাতালের নাম বলছি না, গোপনীয়তা রক্ষা করার জন্য। তো আমি আসলাম, এসে দেখলাম যে তার নানির পা কেটে গেছে, ডান পা অনেকটুকু কেটে গেছে এবং মারাত্মক অসুখ। আচ্ছা আচ্ছা। পা সেলাই করলো, ব্লিডিং হচ্ছে, তো ব্লাড দরকার। ফরচুনেটলি ওনার নানির ব্লাডের সাথে আমারটা ম্যাচ হয়ে গেল, তো আমি দিলাম। দেওয়ার পর বসে রইলাম, উনি কখন একটু ভালো বোধ করবেন, পরে বাসায় আসবো। যেহেতু সন্ধ্যাবেলা গিয়েছি, 10:30 প্রায় বেজে গেছে। আচ্ছা। রক্ত দেওয়ার 1 ঘন্টা পর শুনলাম ওনার নানি মারা গেছে। নিমিষে মনটা খারাপ হয়ে গেল। এত দূর থেকে আসলাম কষ্ট করে, ব্লাডটা ডোনেট করলাম, একটু ভালো দেখলাম, কিন্তু এখন মারা গেল। খুব খারাপ লাগলো। আমার বন্ধু কান্নাকাটি করতেছে, বন্ধুর সাথে ছিল বন্ধুর মামা। আচ্ছা। তো যেহেতু হাসপাতালে কিছু নিয়ম থাকে, ওগুলা মেনটেন করতে হয়। লাশটাকে ডেড বডি রিলিজ করার আগে যা যা করতে হয়, ওই একটা রুমে নেওয়া হলো যেখানে অনেকগুলো লাশ থাকে। তো এদিক দিয়ে বিল পেমেন্ট করা একটা ব্যাপার আসে, করা হলো। এদিক দিয়ে অনেক রাত হয়ে গেল। আচ্ছা। তো উনি বলতেছে, দোস্ত নানিকে তো নিয়ে যেতে হবে, আমাদের সাথে যেতে হবে। আমি বললাম, দোস্ত আমার অনেক ভয় লাগে, লাশের সাথে আমি যেতে পারবো না। আচ্ছা। এখন যেহেতু ব্রেস্ট ফ্রেন্ড পায়ে ধরে কান্নাকাটি শুরু করছে, দোস্ত যে করে হোক তোকে একটু যেতে হবে। ওকে, ঠিক আছে দোস্ত, যাবো, কিন্তু দোস্ত ভালো হয় যদি লাশের গাড়ি তো বাড়ি হয়, আশেপাশে থেকে একটা কোরআন শরীফ কালেক্ট করে নে, যদি আমরা যাওয়ার সময় আমাদের সাথে থাকে হয়তো সমস্যা হবে না। তুমি বলতেছে, দূর বেটা, এরকম কথা হলো নাকি, কোরআন শরীফ দরকারটা কি? আমি বলতেছি, এটা হলে ভালো হবে দোস্ত, আমি অনেক কিছু শুনছি, এগুলো সমস্যা হয়, তুই একটু এটাই কর। বলো, আরে লাগবে না, চল। পরে আমি বললাম, তাহলে তুই দাঁড়া, আমি উজু করে আসি। আমি উজু করে আসলাম, আমি আমার শরীরটাকে বন্ধ করে নিলাম, কিন্তু ওকে কন্ডিশন দিলাম আমি গাড়ির সামনে ড্রাইভারের পাশে সিটে বসবো, সেগুলো সমস্যা নেই। অ্যাম্বুলেন্স একটা রেডি করলাম, আমি ড্রাইভারের পাশে সিটে বসলাম, ও পেছনে বসলো, ওর মামা আর ওর নানি। আচ্ছা, ওর নানির লাশ। আমরা আমাদের যাত্রা শুরু করলাম। কিছুক্ষণ গেলাম, কিন্তু গাড়িটা ভারী হয়ে গেল, গাড়ি চলছে না। আমি ড্রাইভারকে বারবার জিজ্ঞেস করতেছি কি ব্যাপার। ড্রাইভার আমার কাছে বলতেছে, মামা সমস্যা। ভারী হয়ে গেছে মানে কি একদম গাড়ি বন্ধ হয়ে গেছে? না, গাড়ি চলছে এতটা কম গতিতে চলছে যতটা কম গতিতে সে চালাচ্ছে না। সে জোরে চালাচ্ছে কিন্তু যাচ্ছে না। আমি ড্রাইভারকে বারবার বলতেছি কি সমস্যা, বলতেছে মামা এরকম সমস্যা তো আমি আগে ফিল করিনি। আমি বললাম ঠিক আছে যান, যেতে থাকেন। কিন্তু টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে যেতে সর্বোচ্চ 15 মিনিট কি 10 মিনিট সময় লাগবে, আর জ্যাম থাকলে আধ ঘন্টা, এর বেশি লাগার কথা নয়। কিন্তু আমরা যে যাচ্ছি গাড়ির কোন স্পিডই পাচ্ছি না। আমি তো গাড়িতে উঠেছি প্রায় 11:30টার দিকে। আমরা গাজীপুর চৌরাস্তায় পৌঁছালাম 1:30 বাজলো আমাদের গাজীপুর চৌরাস্তায় পৌঁছাতে। ড্রাইভারের মুখ টুক শুকিয়ে গেল, ভয় করছে ড্রাইভারের, কি ব্যাপার, গাড়িতে এরকম হওয়ার কথা না। আমি বললাম যে ড্রাইভার কিছু খাবেন? তো বললো যে হ্যাঁ মামা, আমার ক্ষুধা পেয়েছে। তো নামলাম, সবাইকে বললাম আপনার কে কি খাবেন ঢুকেন। আমি আবার হোটেলে খাবার খাই না, তো আমি দাঁড়িয়ে রইলাম, গাড়ির পাশে দাঁড়িয়ে রইলাম। তো আমরা এমন একটা জায়গার মধ্যে গাড়িটা পার্ক করেছিলাম যেখানে একটা ফিলিং স্টেশন আছে, পাশে একটা হোটেল আছে, ওখানে সবাইকে ঢোকালাম। হোটেলের যে গেট আছে ওখানে দাঁড়িয়ে রইলাম, ওরা খাচ্ছে। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ হলো, আমি গাড়িতে এসে বসছি, পেছনে ওরা বসছে। আমার দোস্ত তো চিৎকার মেরে উঠছে, দোস্ত সর্বনাশ হয়ে গেছে। কি লাশ তো পাওয়া যাচ্ছে না, গাড়িতে লাশ নেই। আপনি কোথায় ছিলেন তখন? আমি কিন্তু গাড়ি থেকে একটু দূরে ছিলাম। ওই সময় কি গাড়িটা একদম ফাঁকা ছিল? কেউ ছিল না গাড়িতে? গাড়িতে কেউ ছিল না, সবাই গাড়ি কখনো ফাঁকা রাখতে নেই। যাই হোক, তারপর চিৎকার শুরু করছে, আমি থাম দেখি কি হয়। সবাই নামলাম, আশেপাশে খুঁজতেছি। একটা লাইট অনেক কষ্ট করে ফিলিং স্টেশনের কাছ থেকে। আর কোনো গাড়ি কি ছিল ওখানে? আশেপাশে তেমন গাড়ি ছিল না, কিন্তু লাশ নাই। আমরা খুঁজতে লাগলাম, কোথায় গেল পাচ্ছি না। আমরা আশেপাশে যার কাছে বললাম, ওই ফিলিং স্টেশনের লোকের কাছে, ওনারা খুব অবাক হয়ে গেল, কি বলেন লাশের গাড়ি ছিল, আপনারা কোথায় ছিলেন? আমাদেরকে বকাঝকা করতেছে, জানেন না লাশের গাড়ি খালি রাখতে হয় না। আমরা বললাম ভাইয়া ভুল হয়ে গেছে, খুঁজে দেন।
তো একটা লাইট উনি দিলেন, আমরা আশেপাশে খুঁজতে লাগলাম, পাচ্ছি না। হঠাৎ আমরা নোটিস করলাম লাশটা একটা গাছের উপরে শোয়া অবস্থায় আছে। গাছের উপরে মোটা একটা ডালের মতো শোয়া অবস্থা আছে। এই ভয়ানক দৃশ্য দেখে আমরা সবাই প্রচুর ভয় পেলাম। আরে লাশ দেখি গাছের উপরে, এটা কেমন করে উঠলো? তো ওনাকে বললাম যে এটা তো নামানো আমাদের পক্ষে সম্ভব না, কি করে, লাশ তো নিতেই হবে। এদিক দিয়ে ওনার বাড়ি থেকে বারবার ফোন দিচ্ছে, আমরা কত দূর গিয়েছি, কিন্তু আমরা কিন্তু গাজীপুর চৌরাস্তাতে এসে থেমে আসছি। আচ্ছা, আমরা যখন রওনা দিয়েছি ততক্ষণে বাসায় পৌঁছে যাওয়ার কথা। তো আমি বললাম যে আশেপাশে কোথায় মসজিদ আছে। ফিলিং স্টেশনে একটা লোক দেখা দিল যে একটু ভেতর আছে। আমরা গেলাম, মসজিদের ইমাম সাহেবকে ডাক দিলাম যে হুজুর এরকম সমস্যা হয়ে গেছে, আমাদের এক লাশ, এটা তো গাছের উপরে। বলেন কি? হুজুরকে উঠাই নিয়ে আসলাম। হুজুর দেখে বলে হায় সর্বনাশ, আমার একার পক্ষে এটা সম্ভব না। পাশে একটা মাদ্রাসা আছে, হাফিজখানা থেকে অনেকগুলো ছাত্র বা হুজুর নিয়ে আসে। আমরা যে ওনাদেরকে বললাম, ওনাদের থেকে প্রায় 10 জন লোকের মতো আমরা নিয়ে আসলাম। আচ্ছা, আমরা ওই গাছটা নিচে, বড় কড়ই গাছ ছিল, ওটা ফ্রেন্টি কড়ই গাছ ছিল, ওটা নিচে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে হুজুরা দেখলাম যে সবাই উঁচু করে ফ্রেশ হয়ে দয়া দূরত পড়তেছে, আমাদেরকে বিভিন্ন দয়া দূর শিখিয়ে দিচ্ছে, এগুলো পড়তেছে। অনেকক্ষণ করার পরে আশেপাশে খুব বাতাস টাতাস বসছিল, এরকম অনেকক্ষণ ঝড়ের মতো বওয়ার পরে লাস্টে আস্তে 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 নিচে নামতেছে, হাওয়া বেশি নিচে অটোমেটিক্যালি নামলো। আপনারা কি তখনও দেখছেন? আমরা দেখছি, প্রত্যক্ষদর্শী 15 থেকে 20 জন বাহির থেকে লোক চলে আসছে ভয়ানক দৃশ্য থেকে। অনেকে ভয় চলে গেছে, কিন্তু আমি তো চলে আসতে পারছি না, আমার ভয় লাগছে। তো লাশটা নিচে নামলো। তো হুজুরা দেখলাম যে কিছু পানি ছিটাই দিল যে আর কোনো সমস্যা হবে না, তোমরা যাও। তো আমরা আবার শুরু করলাম যাত্রা। এবার গাড়ি খুব স্পিড পাচ্ছি, খুব সুন্দরভাবে যাচ্ছি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি পার হয়ে, পোড়াবাড়ি পার হয়ে, মাস্টারবাড়ি পার হয়ে যাচ্ছি। যখন আমরা ন্যাশনাল পার্কের এরিয়ায় গেলাম, হঠাৎ করে গাড়ির উপরে একটা শব্দ হলো, কি যেন পড়লো, টুপ করে একটা শব্দ হলো। আচ্ছা, ড্রাইভার দিকে তাকালাম, ড্রাইভার বললাম আমার সমস্যা। আবার গাড়ির স্পিড কিন্তু থেমে গেল। ড্রাইভারকে বললাম কি হলো, স্টার্ট নিচ্ছে না গাড়ি। আমরা নিচে নামলাম, নিচে নেমে দেখলাম যে হ্যাঁ চাকা টাকা সবকিছু ঠিক আছে, কিন্তু স্টার্ট নিচ্ছে না। তো আমরা নামলাম, নেমে দেখতেছি, চেক করতেছি যে আসলে কি সমস্যাটা। না, কোনো সমস্যা হচ্ছে না। আমি বারবার সোরাঘাত পড়ছি, নিল, স্টার্ট নিল, যাচ্ছে গাড়ি। তো গাড়ি স্লো হয়ে গেছে, আবার সেই আগের সেই অবস্থা। আমরা যেটা ফিল করছি, গাড়ির উপরে মনে হচ্ছে কেউ নক করছে বারবার, ক্র্যাচ করছে, এরকম নখের স্ক্র্যাচিং এর শব্দ পাচ্ছেন। আমরা শব্দ পাচ্ছি ওরকম। পেছন থেকে আমার দোস্ত এবং তারও যে আঙ্কেল, ওনারও ব্যাপক ভয় পাচ্ছে। লাশ আমাদের পাশেই। আমি ড্রাইভারকে বলছি আপনি যেতে থাকুন, স্পিড বাড়াতে থাকেন, কিন্তু স্পিড যতই বাড়ায় না কেন স্পিড কিন্তু কমে যাচ্ছে। রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। রাজেন্দ্রপুর চৌরাস্তা পৌঁছালাম, পৌঁছে যাচ্ছি কাপাসিয়া রোডে। একটা ব্রিজ আছে ওখানে, আপনার রাজাবাড়ি ব্রিজ। তো ব্রিজটা এরকম এখন ভালো হয়েছে, কিন্তু তখন হয়েছে লোহার ব্রিজ। একসাথে 2 সাইডে গাড়ি চলাচল করতে পারে না। একদিক থেকে গাড়ি কিছু গেলে অপর দিক থেকে পরে আবার আসতে হয়। আচ্ছা, তো আমরা সিরিয়ালে দাঁড়ালাম। সিরিয়ালে দাঁড়ানোর পরে একটু ঢাল জায়গা, তো সিরিয়ালে দাঁড়ালাম। এখন আমরা ব্রিজটা পার হয়েছি। কিছুক্ষণ পরে ওর মামা বলতেছে এই থাম, গাড়িতে লাশ নাই, লাশ তো গাড়িতে নেই। আবার নেই। এক্সকিউজ মি, আমি বুঝলাম না ব্যাপারটা। চলন্ত গাড়ি থেকে লাশ নেই মানে? নেই, ওনারা কিচ্ছু খেয়াল করেনি, লাস্ট কিন্তু নেই। তো আমি ড্রাইভারকে একটু ধমক দিলাম, কিভাবে তুমি পেছনে ব্যাকপার্ট কি লাগাও নি? মামা আমি তো দেখছি তো গাড়িতে ব্যাকপার্ট ভালো করে লাগিয়েছি। মানে কি লাশটা মানে আপনাদের সামনে না পেছনে? যে পেছনে ছিল, যে ইয়ে থাকে, বক্সটা থাকে, সেই বক্সটা। যার নানি এবং যার ছেলে, অর্থাৎ মামা ভাগিনা এবং নানির লাশটা তো একসাথেই ছিল, রাইট। কিন্তু তাহলে পড়ে যাওয়ার সময় ওনারা কেন দেখতে পায়নি? আমি এটা বুঝলাম না। ওনারা দেখতে পেলেন না, ওনারা সম্ভবত সামনের দিকে তাকিয়েছিলেন। ওনারা টের পায়নি? লাশটা কিন্তু ছিল ওনাদের পেছনে, ওনারা কিন্তু ছিলেন লাশের সামনে, যার কারণে ওনারা মানে গাড়ির পেছনে যে কোনো কিছু রাখার যে জায়গা থাকে, হ্যাঁ ওখানটায় ছিল, ওটাতে ছিল, ওখানটায় লাশটা ছিল। আচ্ছা। তো ড্রাইভারকে বললাম গাড়ি ঘোরাও, লাশটা তো খুঁজতে হবে। তো নামলাম, নেমে আশেপাশে তাকালাম, খুঁজলাম, কিন্তু পাচ্ছি না। তো ঠিক আছে, আমরা পেছনের দিকে আসতে থাকি। পেছনের দিকে আসতেছি, আমরা অনেকক্ষণ পেছনে চলে আসলাম। হঠাৎ আমরা নোটিস করলাম আশেপাশে অনেকগুলো মানুষ ঘিরে আছে। আমি বললাম যে থামাও গাড়িটা। আমরা সবাই নামলাম, গিয়ে দেখি লাশটাকে মানুষ দেখতেছে, যেখানে একটা লাশ পড়ে আছে। কিভাবে? আচ্ছা। তো ওখানে সিকিউরিটি গার্ড ছিল, আরো মানুষ ছিল। ওনাকে বললাম ভাইয়া এটা আমাদের লাশ, আমরা তো কাপাসিয়া যাবো, নিয়েছি, লাশটা পড়ে গেছে, একটু উঠিয়ে দেন। তো ওনারা সবাই মিলে লাশটাকে আবার উঠিয়ে দিলাম। আচ্ছা। আপনারাও তখন চেক করেছেন যে গাড়ির যে পেছনের কাভারটা আছে, এটা কোনো প্রবলেম আছে কিনা, এটা খুলে যায় কিনা? এবং সব ঠিক আছে, কিন্তু পড়ে গেছে। তো আবার আমরা লাশটাকে গাড়িতে উঠিয়ে এবার যেতে লাগলাম। ব্রিজটা ভালোভাবে আমরা আবার পার হলাম। ওখানে পার হয়ে কাপাসিয়া পার হয়ে রানীগঞ্জ বাজার আছে, ওখানে একটা নদী আছে। আমি সবসময় দেখে আসছি নদীটা আছে, কিন্তু ওই দিন যখন আমরা যাচ্ছি ওখানে, হঠাৎ করে নদীর ওখানে গিয়ে গাড়িটা নামালাম। ও পারে গিয়ে ফোন দিলাম যে নৌকা নিয়ে আসো। অপোজিট থেকে নৌকা নিয়ে আসলো।
নিয়ে আসার পরে আমরা সবাই নৌকাতে লাশ উঠালাম, আমি সবার পেছনে, লাশ মাঝখানে, আরো যারা ছিল আর কি তারা সামনে পেছনে বসেছে। হঠাৎ করে নৌকার মধ্যে কেউ অনেক ওজন জাতীয় কিছু যদি অবস্থান করে তাহলে যেরকম নিচা হয়ে যায় এরকম নিচা হয়ে গেল। হঠাৎ করে কটমট কটমট শব্দ হচ্ছে, যেন হাতটি চিবাচ্ছে কে। আমার বন্ধু আমার পাশে বসা ছিল, বড় বড় তাকিয়ে রয়েছে। আমি বললাম চুপ, কথা বলিস না। ডর মানে ভয়। জীবনে কখনো কখনো এমন সব ঘটনার মুখোমুখি আমরা হয়ে যাই যা সত্যিকার অর্থেই অনেক বেশি অবিশ্বাস্য, যার কোনো সমাধান থাকে না এবং যা আমাদেরকে মনে এমন ভাবে ছাপ ফেলে দেয় যুগের পর যুগ আমরা মনে রাখতে বাধ্য হই। যা যুক্তিসিদ্ধ, যার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, তা মন সহজে গ্রহণ করে এবং সহজেই ভুলে যায়। কিন্তু যেসব ঘটনার পেছনে অধিক জিজ্ঞাসা এবং অনুত্তর দায়ী, সেই সব ঘটনা যুগের পর যুগ মানুষের মনের অন্তরালে বাসা বেঁধে থাকে। যে বন্ধুরা আজকে এখানে ডরের গল্পগুলো বলছেন, তাদের মনের অন্তরে সেই সব ঘটনা বাসা বেঁধে আছে। আমরা তা আপনার মনে দেওয়ার চেষ্টা করছি। ছোট্ট একটা বিরতি, মাত্র 4 মিনিটের, তারপর ডর টিম আবারও ফিরবে। ডর। ডর মানে ভয়। ডর শুরু হলো আবারও। আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2 এবং এ পর্বে আমাদের যাত্রা সঙ্গী অন দ্য স্পটে বসে নিজের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করেছেন রিয়েল, নাজমুল, নিলয় এবং অনেক। আমি আরজি কিপ্রি আপনার সঙ্গে রয়েছে আমাদের টিম মেম্বাররা সুমন ও রেহান অন দ্য স্পট এবং সাউন্ড এলোবান। এই বৈশাখে আমাদের রেসিপিটা আগের মতোই থাকছে, শুধু জানালাটা আমরা একটু বেশি খোলা রাখতে বলবো। ডর শুনতে হলে ডরের রেসিপি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সম্ভব হলে নির্জন একটি জায়গা বেছে নিন। ঘরের মধ্যে হলে একা একা শোনার চেষ্টা করুন। কাছের বন্ধুটিকেও রাখতে পারেন। ঘরের অন্ধকার হওয়ার ব্যবস্থা নিশ্চিত করুন। লাইটটি নিভিয়ে দিন এবং জানালা খোলা রাখুন। শুনশান নীরবতা ডরকে অন্যরকম একটা মাত্রায় নিয়ে যাবে। আমরা আবারও ফিরছি সুমন ও রেহানের কাছে। ডর। হঠাৎ করে কটমট কটমট শব্দ উঠছে, যেন হাতটি চিবাচ্ছে কে। আমার বন্ধু আমার পাশে বসা ছিল, বড় বড় তাকিয়ে রয়েছে। আমি বললাম চুপ, কথা বলিস না। আমরা যাচ্ছি, অনেক কটমট কটমট শব্দ হচ্ছে, তো এইভাবে যাচ্ছি আমরা। একবার নৌকাটা দেখলাম ডান দিকে কাত হয়ে গেল, কটমট শব্দ হচ্ছে। আবার অনেকক্ষণ পরে বাম দিকে কাত হয়ে গেল, আবারও শব্দ হচ্ছে। আমি আর কিছু বলতেছি না। আমরা নৌকাটা পার হলাম, অপোজিটে গেলাম। তখন আনুমানিক কয়টা বাজে রাত? তখন ফজরের আজান, আমরা যখন পৌঁছালাম ফজর আজান দিয়ে দিল। আচ্ছা। তো আমরা লাশটা যারা ছিল ওনারা ধরে অপোজিটে নিয়ে গেছেন। লাশটা কিন্তু অনেক হালকা হয়ে গেল। যখন বাড়িতে আমরা নিলাম লাশটা, লাশের মুখটা যখন বের করা হলো কাপড়ের ভেতর থেকে, একটা চোখ নেই, আরেকটা চোখ উপরানো, কি ভিতকুটে অবস্থা, নারী বুড়ি নেই, মানে কাপড়ের উপর থেকে রক্ত ভেসে আসেনি? ছুপ ছুপ রক্তের যে অবস্থাটা, কিরকম চরম অবস্থা। তো এই ভয়ানক দৃশ্য দেখে আমার তো আরো ভয় লেগে গেল। ওনারা সবাই কান্নাকাটি করলো, কিন্তু লাশ কিন্তু দেখে কিন্তু চিনার কিন্তু কোনো উপায় নেই, যেটা আমার ওই আত্মীয়র যে লাশ। আচ্ছা। মুখের যে বিকৃত অবস্থা হয়ে গেছে, নারী বুড়ি বেড়ে গেছে। হঠাৎ আমি পায়ে নোটিস করলাম, ওর নানি তো হসপিটালে থাকাকালীন অবস্থায় পায়ের মধ্যে তো সেলাই থাকার কথা ছিল। ডাক্তাররা যে সেলাই দিল, সেলাই তো নেই। আমি ওর বন্ধুকে ডাক দিলাম, এই দিকে পা দুটো দেখতে ভালো করি, তোর নানির না পায়ে সেলাই থাকার কথা? হ্যাঁ, আমার নানির না পা কেটেছিল। আরে পায়ে তো সেলাই নেই, তাহলে লাশ তো তার নানির না। আমরা হাসপাতালে ফোন দিলাম তাড়াতাড়ি, যে কি ব্যাপার, আমাদের লাশ তো এরকম এরকম হয়েছে। পরে বলে দেখেন, কালকে রাতে একটা লাশ আমরা পাচ্ছি না, একটা বেওয়ারিশ লাশ। এটা অরিজিনালি 3 দিন আগে পুলিশ এসে রেখে গেছে, কিন্তু কোনো লোক আসছে না এটা নেওয়ার জন্য, এটা পাওয়া যাচ্ছে না। কি বলেন? তাহলে মিলিয়ে দেখলাম যে এটা তো তাহলে সেই লাশ হতে পারে। তখন আবার আমার বন্ধুকে বললাম যে তাহলে এটা নিয়ে চল। এটা নিয়ে ওনারা আবার হাসপাতালে আসলেন। এসে ওনার নানিরটা ওনারা আবার শনাক্ত করলেন। লাশটা ভুল ক্রমে যিনি আর কি ট্রান্সফার করবে, উনি ভুল ক্রমে আর কি ওনার নানিরটার পরিবর্তন ওনারটা দিয়ে দিয়েছিলেন। আমি যতটুকু বুঝতে পারছি, লাশটাকে ফেরত নিয়ে যাওয়ার সময় কোন রকম ঝামেলা আপনাদের হয় না, যেহেতু আমরা দিনে গিয়েছিলাম আর ওরকম কোনো ঝামেলা পাইনি, এবং আমরা ঠিক মতো তার নানির লাশটা পরবর্তী সময় এনে দাফন করতে পেরেছিলাম। তুই বুঝতে পেরেছিস ব্যাপারটা?
আমি মানে খুব অবাক হয়ে গেছি একটা জিনিস, যে ভুল লাশ নিয়ে চলে গেছে, এটা শুনে আমি আসলে অবাক হয়ে গেছিলাম। আসলে লাশের ব্যাপারটা হয় কি, যখন ডেলিভারি দেয় তখন সবাই কিন্তু একটু ইচ্ছা অনিচ্ছার মধ্যে থাকে যে এই মুহূর্তে চেহারাটা দেখবো বা কেমন লাগবে, থাক ওনারা দিয়ে দিয়েছে, কোন রকমে নিয়ে চলে আসা হয়, সব যত্নই করা হয়, বাট আসলেই কি লাশের দিকে ভাবে খেয়াল করে কেউ আর দেখে? খুব সম্ভবত আমার মনে হচ্ছে যে হাসপাতাল থেকে কাফনের কাপড়ে মুড়িয়ে ওভাবে Right. ইয়ে করে দিয়ে দেওয়া হয়েছিল। আর আরো একটা বিষয় হচ্ছে যে এটা কখনো চেঞ্জ হতে পারে, এটা কেউ মনে চিন্তাও হয় না, করবে এটা না। চিন্তায় আসার মতো বিষয়। বাট লাশটা কিন্তু যেতে চায়নি। রাইট, সেই জন্য এই প্রবলেম গুলা প্রতিটা পদে পদে হয়েছে। মাই গুডনেস। নীলা ভাই, আপনার স্টোরি যেগুলো শুনলাম অনেক বেশি ভয়ঙ্কর। আমার জাস্ট বলতে ইচ্ছা করছে আমার শ্রোতাদেরকে যে যাদের অতিরিক্ত দুর্বল হার্ট তারা একটু বি কেয়ারফুল। আর আপনার সাথে এই আর আমি ঘটনা একটু কি তোর সাথে এখানে যোগ করতে চাই, হ্যাঁ, আর যারা অনেক বেশি বাস্তববাদী তারা আমি জানি যে বলবেন যে এটা কখনোই পসিবল না, কিন্তু আমার মনে হয় আমরা জানি না কতটুকু পসিবল কি পসিবল না, Right. কিন্তু এই ঘটনাগুলো শুনে আসলে মনে হয় যে যে কোনো ঘটনাই পসিবল না যতক্ষণ না নিজে এটার এক্সপিরিয়েন্স করছে। ইউ নেভার নো। তো নীলা ভাই, এছাড়া আর কোন স্টোরি? হ্যাঁ, আরেকটি স্টোরি আছে। ওকে, তাহলে এবার আমরা সেই স্টোরিটার দিকে যাব কি? আমার যে বেস্ট ফ্রেন্ডের কথা বলছিলাম, সেই বেস্ট ফ্রেন্ড আমাকে ফোন দিল একদিন, দোস্ত চল আমাদের বাসায় যাব। সে টঙ্গীতে তার এক বন্ধুর বাসায় থাকলো 2 দিন। বলে রাখা ভালো, তার বাড়িতে কারেন্ট ছিল না বিদায়, মোবাইলটা বাসায় চার্জ ছিল না বিদায় ফেলে আসছিল। আচ্ছা আচ্ছা। তো অন্য বন্ধুর নাম্বার থেকে ফোন দিয়েছে, আমি ওনার সাথে মিট করলাম, ওনার বাসায় যাব। তো ওনার বাসায় গেলাম, তো ওনার আরেক ফ্রেন্ড আছে, উনিও আমার বেস্ট ফ্রেন্ড, ওনার সাথে মিট করলাম, রাস্তায় দেখা হলো। ওনাকে আমি টাকা ধার দিয়েছিলাম। তো বললাম, কিরে কেমন আছিস? ভালো আছি। পরে এক জায়গায় বসলাম, তো আমাকে টাকা দিল। ওর বেস্ট ফ্রেন্ড আর আমার বেস্ট ফ্রেন্ড একই, তো উনি আমাকে টাকা দিল। টাকা দেওয়ার পর টাকা নিলাম, তো আমি মিষ্টি নিয়ে গেছিলাম, ওনাকে দিলাম যে ধর মিষ্টি খা। তো বলো না, মিষ্টি খাওয়া যায় না। ওই ফ্রেন্ড আবার স্মোক করতো, তো যার বাসায় যাচ্ছি ও আবার একটা সিগারেট ওকে দিল যে ধর এটা টান। বলে যে না, এখন আর খাওয়া যায় না। পরে আমি বললাম, কি মিষ্টি খাওয়া যায় না, কি সিগারেট খাওয়া যায় না, কি বলছিস এগুলো? কেন এখন আর এগুলো করা যায় না। ঠিক আছে চল তাহলে চলে যাই। তো আমরা যাচ্ছি, ওনার বাসায় যাব। আচ্ছা। তো যখন ওনার বাসায় পৌঁছাবো তখন বলে আমি চলে যাই, তোরা থাক। আর এতদিন পরে দেখা হচ্ছে, আমরা একটু আড্ডা দিব, তুই থাকবি না? আমরা সবসময় একসাথে আড্ডা দিতাম। বলো যে না, আড্ডা দিব না। ওনার মা দেখলাম দাঁড়িয়ে আছে, বলো কে ওইটা? সাব্বির না? আমি বললাম হ্যাঁ। বলে সাব্বির কোথেকে আসে? সাব্বির না পরশুদিন মারা গেল, কালকে আসর নামাজের সময় তার দাফন করা হলো। মানে আমরা অবাক হয়ে গেলাম। তাহলে মরা মানুষের সাথে কথা বললাম, সঙ্গে সঙ্গে পকেটে হাত দিলাম। পকেটে হাত দিয়ে দেখি আমার টাকা ঠিকই আছে, মিষ্টিও সবই ঠিক আছে, আমার দোস্তর। আমরা অবাক হয়ে গেলাম, আরে তাহলে কাকে দেখলাম আমরা? তো যে জন্য ওখানে গিয়েছিলাম, আমার ওই ফ্রেন্ডের এক মামা। আচ্ছা, ওই মহিলাটাও তো দেখতে পেয়েছে? হ্যাঁ, আপনাদের মহিলাটা সাথে দেখতে ছিল? পেয়েছি, এই জন্য বলতেছে সাব্বির না। আর ওকে যখন বাসায় ঢুকতে বললাম, উনি চলে যাচ্ছে এবং কিছুক্ষণ পর বেনিস, আর ওনাকে দেখতে পেলাম না। তো যে জন্য ওখানে গিয়েছিলাম, আমার ওই ফ্রেন্ডের মামা কবিরাজ। আচ্ছা। তো ওই এলাকায় অনেকদিন যাবত একটা সমস্যা চলছিল, একটা লাশ মারা গিয়েছিল, মানে একটা মানুষ মারা গিয়েছিল। ওই লাশটাকে ওনারা সন্ধ্যার পরে যারা যেত কবরের উপরে দেখতে পেত আর কি, একা গেলে বিশেষ করে দেখতে পেত। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে এই মানে জিনিসটা। কবরের উপরে কি মানে বেশ কাপড়ে পেঁচানো অবস্থায় দেখা গেছে তো, নাকি বসে আছে এই ধরনের কিছু? কখনো দেখতে বসে আছে, কখনো দেখতো যে ওই শো অবস্থার মধ্যে আছে। এলাকাবাসী খুব ভয় পাচ্ছে। তো 2 জন কবিরাজকে নিয়ে আসলো, ওনারা বললো যে এটা আমাদের দ্বারা সম্ভব না করা। তো আমার ওই মামা সাহস পেল, বন্ধুর মামা। আচ্ছা। তো আমাকে বললো আজকে রাত্রে আমরা যাবো সেখানটায়, রাত 12টার পরে। কি বলো? যে বেরিয়ে লাশ, ওই বেরিয়ে লোকেরা খবর দিল, আমরা গেলাম। যাওয়ার পর উনি বলেন অনেকগুলো হাফেজ নিয়ে আসো। আমরা প্রায় 20 জন হাফেজের মতো কালেক্ট করলাম একটা মাদ্রাসা থেকে। আচ্ছা। পরে আমরা কবরের পাশে গিয়ে দাঁড়ালাম। কবরের পাশে দাঁড়ালাম, একজনকে বলে যে কবর খুঁজতে থাকো। সবাইকে বলে দিল কেউ ভয় পাবে না, যত সমস্যা হোক না কেন, কোনো সমস্যা হবে না, কেউ ভয় পাবে না। কবর খোঁড়া হলো। রেহান ভাই, বিলিভ মি অর নট, কবর খোঁড়ার পর আমরা যেটা দেখতে পেলাম, লাশটা বসে আছে, সম্পূর্ণ কাফনের কাপড় তার মুখের ভেতরে, জাস্ট আধা হাত কাপড়ের মতো তার মুখ থেকে বের হয়েছে। লাশটা বসে আছে, পাও দুটা ফোল্ডিং করে বসে আছে। এই ভয়ানক দৃশ্য দেখে অনেক হাফিজরা সেন্সলেস হয়ে গেল। তার মুখের ভিতরে মানে কাফনে কাপড় সম্পূর্ণ মুখের ভিতরে দেওয়া, পেটটা ফোলা, মুখ থেকে মানে আধা হাত কাপড় বের হয়েছে, বোঝা যাচ্ছে যে উনি খেয়ে ফেলছে লাশটা। সবাই দেখলেন এই সিনটা? আমরা সবাই দেখলাম, চোখ দুটা বড় বড় করে আছে। এই ভয়ানক দৃশ্য দেখলে তো অবস্থা খারাপ। মামা বললো কোনো সমস্যা নেই, আমি দেখতেছি, কিন্তু কেউ পেছনে ফিরে যাবে না। উনি সবাইকে বিভিন্ন দোয়া পড়তে বললেন, আমরা এটা পড়ছি। তারপর উনি লাশটার কপালে হাত রাখলেন, বাম হাত দিলেন, দিয়ে বললো সবাই দোয়া পড়ো। উনি ডান হাত দিয়ে কাফনের ওই মুখের কাপড়টা ধরে জোরে একটা টান দিলেন। অনেক জোরে যেহেতু টানটা দিলেন, লাশটা একটা চিৎকার করলো, ভীষণ চিৎকার একটা শব্দ হলো, অনেক
অনেক বড় একটু কাপড় বের হয়ে গেল, কাপড়ে অনেক অংশটা বের হয়ে গেল। আপনারা চিৎকারের শব্দ পেলেন? চিৎকারের শব্দ পেলাম, অনেক ভয়ানক একটা চিৎকার, অনেক কষ্ট পেলে মানুষ চিৎকারটা দেয়। আবার উনি কি যেন পরে আবার কপালে ধরে আবার একটা টান দিলেন এবং আরেকটু বের করলেন কাপড়। এবার তিনি আরেকটু রেস্ট নিয়ে সবাইকে বললেন তোমরা কোনো ভয় পেও না, আবার টান দিলেন, পুরো কাপড় বের করলেন, কাপড়ে আপনার পানির মতো মানে ভিজে আছে এরকম। লাশটাকে আস্তে করে শোয়ালেন, কাপড় দিয়ে মুড়িয়ে উপরে উঠালেন। উনি বললেন এই লাশটাতে সমস্যা হচ্ছে। কি সমস্যা? এই লাশটা তো ফাঁস দিয়ে মরেছে, ওনার কাফনের কাজ এবং আপনার ওই জানাজার নামাজটা সম্পন্ন করা হয়নি ভালোভাবে, যেরকম ভাবে আমরা ইসলাম ধর্মে করে থেকে নিয়ম অনুযায়ী এরকম করা হয়নি। তো এটা কি করতে হবে? একদম দিয়ে কাপড় কিনে নিয়ে আসতে হবে। সবকিছু আমরা আবার জোগাড় করলাম। উনি ভালো করে গোসল করালেন। এখন গোসল করাবে কে? উনি মামা ঢুকলে আমি, আমার বন্ধু, আরেকজন লোক। এখন আমরা যখন গোসল করাচ্ছি, গায়ে যখন আমরা যে পানিটা দিচ্ছি, হঠাৎ করে আমরা দেখছি লাশ শোয়া থেকে উঠে বসে পড়ছে। কয়জন আপনারা তখন? আমরা 4 জন, বাইরে অনেক লোক, আরে লাশ বসে পড়ছে। আমরা 3 জনে লাশটাকে পেটে মানে চাপ দিয়ে শোয়াতে পারি না, এরকম বসে থাকে। মানে এই বসে পড়াটা কি কোন রকম রগে টান পড়ায়? রগে টান পড়া না, এটা কিভাবে হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। এরকম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তার ভেতরে কোন একটা কিছু হয়। সেখান থেকে দৌড়ে দেননি সবাই? আমি প্রথম মশারি থেকে বের হয়ে গেছি, মা বলে এই যাও, চলবে না, এদিকে ক্ষতি হবে। আমি আবার ভয়ে ঢুকলাম, তো পেটে আবার চাপ দিলাম, পারছি না। মনে হচ্ছে তার ভেতরে কোন একটা শক্তি কাজ করতেছে এরকম। লাশের চোখ কি তখন খোলা না বন্ধ? লাশের চোখ খোলা, ভয়ানক বড় বড় চোখ করে রয়েছে। আবার শোয়ানোর পরে অনেক কষ্ট করে শোয়ানোর পরে দয়া দূরত পরে শোয়া আমরা ভালো করে এটাকে গোসল করালাম, কাপড় পরালাম। কাপড় পরিয়ে আমরা জানাজার মাছ ভালো করে পড়ায় মাটি দিলাম। পরে জানলাম মৃত্যুর পূর্বক্ষণে ওনাকে প্রজেস্ট করা হয়েছিল, সেই যে ওইটা তার উপর মৃত্যুর পরে ভর করেছিল, যার কারণে এই অবস্থা। সেটা বের হতে পারছিল না? জি না। তো এই জানাজার নামাজ এবং ভালোভাবে কাজগুলো সম্পাদন করার জন্য পরে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার ঘটনা। আমি একটু কথা শেষে বলতে চাই, প্লিজ। আমার এই অল্প সময়ের ভিতরে এই অভিজ্ঞতা অর্জনের ফলে আমার ব্যক্তিগত জীবনে এখনো পর্যন্ত আমি যে প্রবলেমগুলো ফেস করছি, এগুলো হয়তো অনেক শেয়ার করা যাবে না, কিন্তু আমার অবস্থা খুবই খারাপ, যেগুলো শেয়ার করতে চাচ্ছি না। সবাই দোয়া করবেন যেন আমার এই প্রবলেমগুলো সলভ হয়। কারণ আমি বুঝি যাদের সাথে ঘটে এই ব্যাপারগুলো, তারা বুঝে যে আসলে এগুলো কি হয়। যাদের সাথে ঘটে না তারা হয়তো উড়িয়ে দেয়, হেসে উড়িয়ে দেয়, যার ভূত প্রেত বলতে কিছু নেই, কিন্তু আসলে আছে, এগুলোর এক্সিস্টেন্স আছে। হয়তো আমাদের চোখের সামনে পড়লে আমরা বিশ্বাস করি, আর যদি না পড়ে তাহলে আমরা বিশ্বাস করি না, কথাটাকে উড়িয়ে দিই। সবার কাছে আমি দোয়া চাই। মানে আপনি যদি নিজেই এটা মানে ডিসক্লোজ করতে না চান, সো আমরাও চাই না যে এটা হোক, আপনি বলেন আমাদের কাছে। শুধু আমরা এতটুকু বলতে পারি যে আপনি যে প্রবলেমের মধ্যে আছেন সেটা থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারবেন এক সময়। বাট নীলয় ভাই, আপনি যেই ঘটনাগুলো বলেছেন, ইভেন লাস্টের যেই ঘটনাটা, মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে পজেসড করা হয়েছিল, একটা কিছু ভর করেছিল তার ভিতরে, সেই অবস্থায় সে মারা যায় এবং সেই অবস্থায় তাকে কবর দেওয়া হয়। অর্থাৎ তার মানে ওই জিনিসটা কিন্তু দাফন হয়ে গিয়েছিল এবং ওই জিনিসটা এই বডিটাকে কষ্ট দেওয়ার জন্য ওই কাফনের কাপড়টা গলার ভিতরে ঢুকিয়ে ফেলা, মানে বিভিন্ন ভাবে বের হওয়ার চেষ্টা করেছে সে, কিন্তু পারেনি। মাই গুডনেস, আই ক্যান্ট ইভেন ইমাজিন মাইসেলফ ওভার দেয়ার। আমি বিশেষ করে প্রথম ঘটনাটার চেয়ে আমার শেষের ঘটনাটা শুনে একদম আমি নিজেই ভয় পেয়ে গেছি। তবে নীলয় ভাই, আপনার সাহস অনেক বেশি, আপনি যতটুকু মনে করছেন তার চেয়ে অনেক বেশি। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের বইয়ে সব জায়গায় লেখা আছে, সব জায়গায়, যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, এবং এটা যখন আপনি সত্যিকারে মেনে নিতে পারবেন তখন পৃথিবীর কোনো কিছুকে ভয় পাওয়াটা যুক্তিহীন। এটা মাথায় রাখবেন। যাই হোক, এর পরেও হয়তো স্টোরি থাকতে পারে, আমি জানি না। তবে আপাতত নীলয় ভাইয়ের স্টোরি আমরা এখানেই শেষ করি। রেহান, চল, আরেকজন আছে। না, ওকে, আই ডোন্ট নো হোয়াট আই এম গোয়িং টু এক্সপেরিয়েন্স নাও। কথার মাধ্যমে আমাদের সাথে আছে আরো একজন অনিক, রাইট? জি, আরো একজন অনিক আমরা বলছি কারণ আমরা অনেক খুব ঘন ঘন পাচ্ছি এবং কিছুদিন আগেও পেয়েছি, রাইট? আমরা আরো একবার আরেকটা আমরা নামের মানুষ আমরা প্রায়ই পাই, সেটা হচ্ছে সুমন। ওকে, তো অনেক ভাই, ডট টিমের কাছে আমরা যেটা শুনেছিলাম যে আপনার কয়েকটা ঘটনা আছে, তো প্রথমে একটা ঘটনার প্রতি আমার আর রেহানের দুজনের একটা ইন্টারেস্ট, ঘটনাটা খুব ভালোভাবে জানার জন্য। আপনার কোন এক কাজিনের সাথে কিছু একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা শুনবো। তার আগে একটু আপনার কাছ থেকে আপনার পরিচয়টা জানি। আমি শাকিল আহমেদ অনিক, কামরাঙ্গীরচর থেকে আসছি। আচ্ছা, ওকে। আপনি কি পড়ছেন? পড়ালেখা, হ্যাঁ, গেছেবার এসএসসি দিছি, বাট এখন কোনো পড়ালেখা করতেছি না, জাস্ট জব। আচ্ছা, জব করতেছেন না? আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে ঘটনাটা কবে ঘটে? যে এটা আমার সাথে ঘটে না, আমার এক কাজিন, আমার কাকাতো ভাই, তো তার ছোটবেলার আর কি ঘটনাটা। তার ছোটবেলার ঘটনা, তাই না? ওকে, আপনি কি বিশ্বাস করেন?
আমি অবশ্যই বিশ্বাস করি, কেননা অশরীরী এটা বিষয়। আমি কিছুটা তখন আমি ছোট ছিলাম। না আমি ওই ঘটনাটার কথা বলছি না, বলছি এমনিতে আপনি কি অশরীরী অলৌকিক ভৌতিক ব্যাপারে বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি, কেননা শুরু থেকেই আমার বিশ্বাস আমার করেন। সাথেও ঘটছে, বাট বেশি হরর না, জাস্ট নর্মাল। আচ্ছা এই কারণে আমি বিশ্বাস করি। বুঝতে পেরেছি। তো অনেক ভাই, বিশ্বাস তো আপনার আছেই, হ্যাঁ, এবং বিশ্বাস তো অনেক ঘটনাই ঘটেছে আপনার লাইফে, এবং কিছু ঘটনা আপনার আশেপাশের নিকট আত্মীয়দের সাথে ঘটেছে। তো আমরা যেই কাজিনটার কথা শুনেছিলাম, তো সেটা একটু শুরু থেকে শুনি, কি হয়েছিল এবং কতদিন আগের ঘটনা এটা? এটা প্রায় আরো 10 বছর আগের ঘটনা। হুম। তো তখন আমি অনেক ছোট ছিলাম। Okay. আমরা ঢাকাতে থাকি, তো বেড়াতে দাদা বাড়িতে যাই চাঁদপুরে। তো ওখানে গ্রামে থাকে আমার কাকা, ছোট কাকা আর কি বিদেশে। হুম। তো তার ছেলে আছে একটা ছেলে। আচ্ছা। তো সে খুবই ছোট। তো গ্রামের ছেলেরা যেরকম হয় আর কি, একটু ফাজলামি করে, দৌড়াদৌড়ি করে। একটু দুরন্ত ওইখানে আবার গ্রামে যেহেতু ধান হয় আর কি। হুম। তো ওইখানকার নিয়মটা হলো কি, ধান ভাঙানোর জন্য কোথাও যেতে হয় না, ধান ভাঙিয়ে দিয়ে যায় বাসায়। আচ্ছা। তো এরকমই একদিন ধান ভাঙানোর জন্য আসছে, কিন্তু বাসায় না, যেখানে ধান কাটছে সেখানে শুকনো আছে, আচ্ছা। তো সেখানেই ভাঙাতে আসছে আর কি। তো আমার যে কাকি, ছোট কাকি, যার ছেলেকে নিয়ে ঘটনা, সে কাকি আর কি ওনাদের ধান ভাঙানোর জন্য ধানগুলোকে নিয়ে পুকুরের, আমি আবার বলে রাখি ডিস্টেন্সটা, যে একটা পুকুর, তার পাশে কবরস্থান, এবং কি সেই কবরস্থানে কিছুদিন আগে মাটি কাটা হয়েছিল যেখান থেকে, সেখানে একটা ছোট একটা গর্ত। তো কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে ওই গর্তে কিছু পানি জমা ছিল আর কি। তো আমার কাকি ধানগুলো নিয়ে সে মাঠের দিকে যাচ্ছিল, তো তার পিছে পিছে আমার কাকাতো ভাই গেছে। তো আমার কাকি আর খেয়াল করে না, যেহেতু সে কাজে ছিল, ব্যস্ত ছিল, তো আর খেয়াল করে না যে পিছে কেউ আসছে কি না। তো পিছে পিছে যায়, সে ওই গর্তে পড়ে যায়। তো গর্তে পড়ে যায়, কেউ পায় না, কোথায় গেছে। তো পুকুরে খোঁজা হয়, নাই, বা আশেপাশে যেখানে যাওয়ার মতো আর কি, বাচ্চা তো বেশি দূরে যাইতে পারবে না। তো পরে আমার মেজো কাকি সে লক্ষ্য করে যে ওই পুকুরটা পারে যে গর্তটা, যে এখানে নেমে দেখি, ও এর আগে ওইখানে পানি এসে মানে ফাজলামি করছে, পানি নিয়ে খেলাধুলা করছে। তো ওখানে যায়, কাকে বেশি পানি না, জাস্ট 3 ফিট পানি গর্তটায়। তো ওখানে নেমে পা নাড়াচাড়া করছে আর কি। নাড়াচাড়া করতেই একটা মানে আমি কি বলবো, মানে তার বডিটা পায়ে লাগাতে সে চিৎকার করছে যে এই এখানে কি জানি একটা বলে, চিৎকার করার পরে তো সবাই এসে তাকে উঠায়। ভাই আমি আরেকটা কথা বলি, যে তাকে যে উঠানো হয়েছিল, তার বডিটা স্বাভাবিক ছিল না। ঘাড়টা বাঁকানো ছিল, আচ্ছা, একবারে বাঁকানো ছিল, এবং হাতে যে নখগুলো ছিল এগুলো মাটি মানে ঢোকা ছিল। মনে হয়েছিল যে কেউ একজন মারছে, মানে খুব অত্যাচার করছে, এবং কি যে নিচে যে জাতা দিয়ে ধরছে, মাটি খামসানোর মতো আর কি, ক্রাশ করছে। শরীরে আর কোন ধরনের কোন দাগ ছিল কি? আর না, ঘাড়ের দিক দিয়ে একটু দাগ হয়েছিল, বাট যে ঘাড়টা ঘুরানো, একটা মানুষকে যখন ঘাড়ের উপর প্রেসার করা হয়, তো ঘাড়টা ঘুরে মানে ঘাড় ভাঙা, যদি ঘাড় বেঁকে গিয়েছে। তো তাকে কি করবে, সবাই তো আর কি মারা গেছে, তো তার আম্মা এবং বাড়ির সবাই কান্নাকাটিতে ভেঙে পড়ছে। সবাই আর এইদিকে না খেয়াল করে, যেহেতু শোকে আচ্ছন্ন হয়ে গেছে বাড়িটা, তো সবাই কান্নাকাটি করতেছে। তাকে জানাজা করা হলো, জানাজা করে তাকে কবর দেওয়া হলো। তো এখানে শেষ হয়ে গেলে সম্ভবত আর কেউ এটা নিয়ে আর বাড়াবাড়ি করতো না। বাড়াবাড়ি বলতে এটা নিয়ে আর কেউ খোঁজ নিত না যে এটা কি কারণে হলো। রাত্রে যেখানে মানে আরেকটু বলি, যে ওকে জানাজা এবং গোসলের আগে যেখানে রাখা হয়েছিল, তাদেরই রুমে আর কি, খাটের পাশে মাটিতে ফ্লোরে। তো তার আম্মা অনেক কান্নাকাটি করাতে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ঘুমায় পড়ছে আর কি, ঘুমায় গেছে। তো তার যে নানিটা ছিল, নানি ঘুমায় নাই, সেও চিন্তা ভাবনা করতেছে বাচ্চাটা মারা গেছে। তো চিন্তা ভাবনা করতেছে, এমন সময় রাত 12টা কি 1টার সময় সে দেখতে পায় যে 1 থেকে 1.5 ফুট একটা ছেলে, বাট তার চেহারাটা ছেলের মতো ছিল না, বাচ্চাদের মতো ছিল না, এটা বড় একটা মানুষের আকৃতি, আর তার যে জিহ্বাটা এটা স্বাভাবিক ছিল না। কোথায় দেখতে পেয়েছে সেটা? যেখানে জানাজার আগ পর্যন্ত যেখানে এনে রাখা হয়েছিল। ঘরের ভেতরেই? হ্যাঁ, ঘরের ভেতরে দেখতে পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো সেখানে দেখতে পাচ্ছে যে তার জিহ্বাটা যে ঝুলছে পায়ে, এবং কি মাটির
পাশাপাশি। তো জিব্বা দিয়ে লালা পড়তেছে, আর কি জানি এমন একটা খুঁজতেছে যে সে হারায় ফেলছে। খুব কষ্টের একটা জিনিস, খুব কষ্ট করে সে মানে নিজে সংগ্রহ করে রাখছিল, তো সেটা হারায় গেছে। যেমন আমাদের অনেক কিছু হারায় গেলে, নিজের ফেভারিট জিনিস হারায় গেলে যেভাবে খুঁজি, মানে হন্যে হয়ে খুঁজি, হ্যাঁ হ্যাঁ, ওরকম সে ওইটা রাতের বেলা ঘরের মধ্যে খুঁজছে। হ্যাঁ খুঁজছে। চোখটা বলতে কি স্বাভাবিক ছিল না, চোখটা লাল টকটকা, অনেক সময় নিজেকে অনেক খারাপ মনে হয় না, এই ধরনের ও নিজেকে ইয়া মনে করতেছে যে কি করলাম, এই ধরনের যে আমরা বলি না, তো এটাই। তো সে শুধু খোঁজাখুঁজি করতেছে, তো দেখলো আধা ঘন্টার মতো এটাই করতেছে। এক পাশে যায়, মানে যতটুক জায়গায় লাশটা রাখা ছিল, পাটিটা যতটুক জায়গায় ছিল, তো একবার এই সাইডে যায়, এবার এই সাইডে যায়, তো এইভাবে করে কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে গেল। তো তার নানি আর চিন্তায় ঘুমাইল না, দেখেছে। হ্যাঁ হ্যাঁ, ফজরের নামাজে ফজরের আজান দেওয়ার পর সে বাইর হয়েছে, বাইরে হয়ে সবাইকে ডাকছে। ডাকার পর দেখো আমি এইটা 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 দেখছি। তো বললো যে আমার এক দাদা ছিল, সেই দাদার কি এখন অনেক বয়স, তার প্রায় এখন বয়স 115। তো সে আর কি আপনার ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে কিছু জানতো। তো সে বলতেছে যে এটা যে কোনো জিন, খারাপ বদ জিন, এদের কাজ। তো সেই দাদা এই বাড়িটা বন্ধ করে দেয় এবং এরপরে আর কোনো সমস্যা দেখা যায় না। মানে ওই বাচ্চাটাকে মানে ওই ধরনের একটা জিনিস দেখার জন্য মানে আর কোনো কিছু দেখা হয়নি। আপনার দাদা সেটা কবিরাজি করেছে এটাকে। ডর মানে ভয়। ডরে আমন্ত্রণ আরো একবার, যদিও বিরতির সময় হয়ে গিয়েছে। ডর অনুষ্ঠানে যারা আসতে চান তাদের জন্য নিয়মটা আরো একবার বলে দিই। আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আপনার জীবনে যে ঘটনাটি ঘটে গেছে এবং একই সাথে কোন জায়গাটি ঘটেছে সেটা যদি বলেন, আপনাদের ঘটনা রেডিওতে প্রচারযোগ্য হলে এবং আপনি যদি এই ঘটনা অন্য কোনো গণমাধ্যমে এর আগে না বলে থাকেন, তাহলে আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব। এমনও হতে পারে সুমন ও রেহান এবং এবিসির একটি বিশাল টিম সেই জায়গাটিতে বসেই আপনার জীবনের ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাটি রেকর্ড করবে এবং প্রচার করবে বৃহস্পতিবার ঠিক রাত 11:20। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর ফোনের যে নির্দেশনাগুলো দেয়া আছে সেগুলো শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত 1টায়। ডর।
সবাইকে আরো একবার স্বাগত। আমি আরজে কিবরিয়া রয়েছি, আমার সঙ্গে রয়েছে বিশাল একটি টিম যে হন্টেড জায়গাটিতে বসে এই ডরটি রেকর্ড করা হয়েছে। সেখানে অন দ্য স্পট সুমন ও রেহান, সাউন্ডে কাজ করেছে লোবান, এবং আমি তো আছি। প্রিয় শ্রোতা, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। এখানে গল্প কেন্দ্রিক বেশ কিছু ছবি আমরা দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলি, facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ডর এবং একই সাথে এবিসির অন্যান্য রেডিও অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন। ফিরছি আমরা গল্পের ঠিক সেই জায়গাটি থেকে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। তো ওকে অনেক ভাই, মানে যেই ঘটনাটা শুরু হয়েছিল, আমি ভাবছিলাম যে রেহান, যে ওই বাচ্চাটা যেভাবে পানিতে পড়ে মারা গেছে, তারপরে আরেকটা বাচ্চা ঠিক ওই জায়গাটাতে দেখা গেছে। তো এই ঘটনাটা হয়তো বা আরো অনেক রিপিট হতে পারতো, বা আরো বড় ধরনের কিছু। যাই হোক, ওনার দাদার সেই কবিরাজি সম্পর্কে খুব একটা জ্ঞান আছে বলে শেষ পর্যন্ত আর ঘটনাটা খুব একটা আগে বাড়েনি। তবে এরপরে আরো একটা ঘটনা আপনার ফ্যামিলির কোন একজন মেম্বারকে ঘিরে আছে, তো সেই ঘটনাটা একটু আমরা শুনি সংক্ষেপে। হ্যাঁ ভাই, যেই ঘটনাটা বলতেছি সেটা আমার বড় ভাইয়ের কে নিয়ে। তো আমার বড় ভাই যে বাড়িতে থাকতো, সে বাড়ির যে মালিক ছিল, সে বাড়িটা কোথায় আগে একটু? সেটা আপনার চাঁদপুর ফরিদগঞ্জ থানায়। তো যে বাড়িতে আমার বড় ভাই থাকতো, সে বাড়ির যে মালিক ছিল তাকে ব্ল্যাক ম্যাজিক করে মারা হয়েছিল। আচ্ছা, তো সে খুব কতদিন আগে মারা হয়েছে আপনার ভাই ওই বাড়িতে ওঠার? তাও তার থেকে 2 থেকে 3 বছর আগে। আচ্ছা। তো বাড়িটা পরিত্যক্ত অবস্থায় ছিল, কিন্তু এখানে আপনার প্রতি বছর বন্যা হয়, তো এই কারণে আর কি ভাই ডাক্তার, তো তাকে এটা দেওয়া হয়েছিল যে তুমি এখানে থাকো, তো এখান থেকে সুবিধা হবে আর কি। আচ্ছা। তো পরে ওই বাড়িতে আর কি অন্যান্য টুকটাক ঘটনা হতো, অস্বাভাবিক এই ধরনের ঘটনা হতো। কিরকম একটু শুনি। একদিন আমার মেজো ভাই দোকান করতো, তো সে দোকান থেকে এসে যে রাত 10টা কি 11টার সময় ছাদে উঠে। আচ্ছা। এবং তার স্মোক করার অভ্যাসটা ছিল। তো সেই স্মোক করতেছে এবং শরীরে কিছু ছিল না, জাস্ট গামছাটা গলায় ছিল। তো এক সময় সে বুঝতে পারে যে নুপুরের যে সাউন্ডটা, এক সাইড থেকে সে এক কর্নারে দাঁড়ায় আছে ছাদের, তো আরেক কর্নার থেকে ঝুম 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 3 থেকে 4 বার সাউন্ড হওয়ার পর, শব্দ, হ্যাঁ নুপুরের শব্দ, সেই সাউন্ড হওয়ার পর আর সাউন্ড পায়নি। কিছুক্ষণ পর সে খেয়াল করলো যে তার যে গলায় যে গামছাটা ছিল কেউ টানছে। নুপুরের শব্দ পেয়ে সে তাকায়নি যে কোথা থেকে আসছে না, তাকাইছে বাট কিচ্ছু দেখতে পারেনি। এর মধ্যে আবার কেউ একজন তার গামছা ধরে টানছে ওই শব্দটার পরই। তো গামছা ধরে টেনে তাকে সিঁড়িতে নামাইছে। সিঁড়িতে টেনে নামানোর পর সে চিৎকার করছে যে এটা কি, এইভাবে মানে কাউকে ডাকে নাই, মানে এটা কি বলে চিৎকার করছে। চিৎকার করার পর আমরা সবাই দৌড়ায় আসছি, আইসা দেখি যে তার চোখ মুখ লাল অবস্থা এবং উল্টা পাল্টা কথা বলতেছে, আমি কে, এই ধরনের কথা বলতেছে আর কি। তো পরে সুরা এবং তাকে সোনার উপর পানি যেটা বলে, এটা দিয়ে আর কি মোছানো হইলো, শরীর মোছানোর পর সে সুস্থ হইলো। কিছুক্ষণ পর সে এই ঘটনাটা বললো যে আমাকে এই মানে প্রবলেমটা হয়েছিল যে আমি ছাদে গেছিলাম, তো সিগারেট খেতেছিলাম, তো এইভাবে আর কি সমস্যাটা হয়েছে। আচ্ছা। ওই ভার্সনে আরো একটা ঘটনা আছে, সেটা আমার সাথে, বাট আমি এতটা কেয়ারফুল দেখি নাই আর কি, আমি দেখিনি আর কি। কিরকম একটু শুনি। তো যেহেতু আমি ক্লাস তখন 2 কি 3-তে পড়ি, তখন আপনার ভিসিডি তে যে গেমস খেলা হইতো বাটন দিয়ে টিভিতে, তো আমি আর আমার সেজো ভাই গেমস খেলতেছিলাম, সোফায় বসে গেমস খেলতেছিলাম। তো হঠাৎ করে সিঁড়িটা আমাদের সুপার সামনাসামনি আর কি, তো সিঁড়ি থেকে এন্টিনার আছে না, যে টিভি নেটওয়ার্কের জন্য এন্টিনার, এন্টিনারটা কেউ যেন মানে আমাদের দিকে ফলো করে মারছে, ঝন করে শব্দ হয়েছে। তো আমরা আর ওইদিকে মনে করি নাই, যে মনে করছি বিড়াল টিড়াল কি ধাক্কা দিয়ে ফেলাইছে। কিছুক্ষণ পর মানে আমরা গেমস খেলতেছি কিছুক্ষণ পর নুপুরের সাউন্ড ঝম 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 করে, হ্যাঁ সিঁড়িতে নামে আসতেছে। আচ্ছা। এইদিকে তো আমরা মানে ভয় পাই নাই বলতে কি, আমাদের কাছে জানি কেমন লাগলো যে শরীরটা গরম হয়ে গেল এবং পুরো বাড়িটা গরম।
পরে আমরা দৌড় দিলাম। আপনাদের কাছে মানে সবার মিলেই মনে হলো যে বাড়ির ভিতরের তাপমাত্রা বেড়ে গেছে। হ্যাঁ, সবার বলতে কি আমার ভাইয়ের, আচ্ছা। কারণ আমরা দুই ভাই একসাথেই ছিলাম, তো গরম হয়ে গেল এবং আমরা দৌড় দিছি, দৌড় দিয়ে রুমে ঢুকে গেছি, টিভি এবং কিছু অফ করিনি, ওইভাবেই ছিল। তো পরের দিন ভাবিকে বললাম বা ভাইকে বললাম যে ভাই এই সমস্যা, কারণ আমরা বেড়াইতে গেছি, আমরা এতটা সম্পর্কে জানি না যে বাড়িতে কি। তো তারপরে সে বলল যে যখন ভাই রোগী দেখার জন্য বাইরে যেত রাত্রে 8টা 9টা 10টার দিকে, ভাবি একা থাকতো বাস্তিদের নিয়ে, তো তখন সে বুঝতে পারতো কি ছাদে কেউ নুপুরে মানে গানে যেমন নাচ করে আর কি, তো সেভাবে কেউ নাচতেছে, ধুম ধুম শব্দও আছে, দ্বিতীয়ত আপনার নুপুরের সাউন্ড আছে। তো এরকম আরেকটা ঘটনা আছে, সেটা হলো কি আমার বড় ভাই গরমের দিন ছাদে যে একটা রুম আছে, স্টোর রুমের পাশে আরেকটা রুম আছে, সেই রুমে যা, যেহেতু গরমের দিন বাতাস আছে, তো ওইখানে ঘুমাইছে। তো কিছুক্ষণ পর ভাই মানে ঘুমের ইসেই বুঝতে পারে যে আমার ভাবি এসে তার পাশে শুইছে। আচ্ছা। তো সে বলতেছে যে নাম ধরে বলতেছে যে মামু তুমি এইখানে কেন, তো বইলা সে ঘুরে আবার শুইছে, যে পাশে এসে শুইছে, সমস্যা নেই, এটা কোনো সমস্যা না। কিছুক্ষণ পর সে জাস্ট কয়েক সেকেন্ড পর সে আবার কাজ হচ্ছে, এদিকে দেখে কেউ নাই। তো পরে সে ছাদ থেকে, যেহেতু ছাদটা বেশি বড় না, একতলা বিল্ডিং এর ছাদ, তো সেখান থেকে ভাবিকে ডাক দিছে যে মামু তুমি এখানে আসছিলা, কি কারণে আবার চলে গেলে কেন? কই আমি তো যাইনি। তো তখন ভাই বুঝতে পারে সামথিং ইজ রং, অন্য কিছু একটা তার পাশে এসে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা অনেক ভাই, এই বাড়িটা কি এখনো কি আছে? হ্যাঁ এখনো আছে। এবং এখনো এই অবস্থাতে এই বাড়িতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে? হ্যাঁ এখনো ঘটে, বাট এখন তো কেউ থাকে না। ওই সমস্যার পরে আমার ভাইরা আমাদের দাদা বাড়িতে চলে আসে। তো ওই বাড়িটা কি পরিত্যক্ত অবস্থায় আছে না কেউ থাকছে? পরিত্যক্ত অবস্থায় আছে, বাট এখন পাশে যে যাদের বাড়ি করছে আর কি, আগে বাড়ি ছিল না, পাশে যারা বাড়ি করছে তারা দেখতে পায় যে কিছু একটা ছাদের উপরে ঘুরতেছে, মানে তারাও পাশের বাড়ির এরাও অনুভব করতে পারছে, এরা অনুভব করে আর কি। ওকে, তাহলে তো এটা মোটামুটি ভেরি মানে হন্টেড প্লেস বলা যায়। আর কেউ থাকুক আর না থাকুক, সুমন আর রেহান অন্তত থাকতে পারে এবং থাকবে। ওকে ওকে, অনেক ধন্যবাদ অনেক ভাই, যে চমৎকার একটা জায়গার সন্ধান আপনি দিয়েছেন আমাদেরকে, এবং সেই সাথে চমৎকার বলবো না, ভয়ঙ্কর কিছু ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। ওয়েল, গল্প বলতে বলতে, গল্প শুনতে শুনতে অনেকখানি সময় চলে গেছে, and at last we are at the end of our journey. আসলে ঠিক জার্নি বলবো না, আজকের এই জায়গাটার একটা স্পেশালিটি আছে। সেই স্পেশালিটিটা এতই স্পেশাল যে মোট 6 জন সিকিউরিটি গার্ড এই এলাকাটাতে কাজ করে। এবং তুই এই গল্পটা বলার আগে আমি একটা ঘটনা একটু বলে দিই, যারা এই মুহূর্তে শুনছেন এবং এই ঘটনাটা শুনবেন, এই জায়গার একটাবার মনে করতে পারেন হয়তোবা কেউ না কেউ মনের অজান্তে কিংবা 2-1 দিনের মধ্যেই এই জায়গাটা কোনো এক সময় ঘুরে গেছেন এবং খুব মানে মজা পেয়ে গেছেন, খুব ঘোরার সুন্দর একটা জায়গা। বাট ইউ আর ভেরি লাকি বিকজ আপনি এখানে রাত্রেবেলা আসেননি, এবং সেই জায়গাটা যেটা আপনি ঘুরে গেছেন হয়তোবা, এবং এটার এই সুন্দর জায়গাটার পিছনে যেই ঘটনাটা আছে, সেই ঘটনাটা শোনার পর আদৌ জায়গাটা আপনাদের কাছে সুন্দর লাগবে কিনা একটা প্রশ্ন থাকতে পারে। তবে রেহান, ঘটনাটা শুনি, বল। ওকে, যেটা বলছিলাম যে এই পুরো এলাকাটা জুড়ে প্রায় 6 জন সিকিউরিটি গার্ড রেগুলারলি কাজ করে, কেউ রাতে, কেউ দিনে, কেউ রাতে, কেউ দিনে, এভাবে শিফট অনুযায়ী। খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হচ্ছে, যেই জায়গাটাতে আমি আর সুমন একদম শুরুতে গিয়ে ঘুরে আসলাম, ঠিক সেই স্পটটাতে 6 জনের মধ্যে 3 জন সিকিউরিটি গার্ড, অত্যন্ত বয়স্ক, তারা অন্তত 45-50 এরকম তাদের এজ হবে। 3 জন তাদের মৃত মাকে এই জায়গাটাতে বসে কান্না করতে দেখে এবং তাদেরকে সেই নামে ডাকতে দেখে যেই নামে খুব ছোটবেলায় আদর করে তাদেরকে ডাকা হতো। এবং সেই ডাক শুনেই তারা এই জায়গাটাতে এসেছিল এবং আসার পর এই ঘটনা দেখেছে। এবং আরো একটা মানে দুঃখজনক ঘটনা হলো, এই 3 জন সিকিউরিটি গার্ডের মধ্যে একজন সিকিউরিটি গার্ড ঠিক 1 মাস পরেই হঠাৎ করেই মারা যায়। সেই মারা যাওয়ার ঘটনাটা এই ঘটনার সাথে কতটুকু রিলেটেড আমরা জানি না, বাট মৃত্যুটা রাতের বেলা এই স্পটের কাছাকাছি, তবে স্বাভাবিক মৃত্যু, কোন রকম অপঘাতের মৃত্যু বা কোনো চুরি ডাকাতি খুনের ব্যাপার ছিল না, এই ধরনের কোনো ঘটনা ছিল না। কিন্তু জাস্ট ডাইড। একটা বিষয় অবাক করার মতো ছিল, তার আগে কোনো ধরনের খুব বড় ধরনের অসুখ বা এই ধরনের কোনো কিছু ছিল না। একটা জিনিস সবাইকে রিকোয়েস্ট করবো, দিস প্লেস ইজ ভেরি মাচ নোন, যে কারণে আমরা বললাম না, এবং আমরা চাই আপনারাও এ ব্যাপারে কোন রকম ঘাটাঘাটি না করেন। ওকে, আমরাও আর ঘাটাঘাটি না করি, রাইট? আমরাও তাহলে চল আজকের মতো উঠি, চলে যাই। And by the way, believe it or not, fear does exist. ডর মানে ভয়।
প্রতিদিনের জীবনে আমরা অসংখ্য ঘটনার মুখোমুখি হই। কখনো কখনো সেই ঘটনাগুলোকে আমাদের যে যৌক্তিক প্রশ্ন, সেই প্রশ্ন দিয়েই আমরা ঘটনার যৌক্তিকতা পরিমাপ করি না। প্রাত্যহিক জীবনে আমাদের চোখের সামনে ঘটে যাওয়া অনেক ঘটনাই অযৌক্তিক। আমরা মানতে পারি না যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গাতে একজন কিংবা একের অধিক আমাদেরই কোনো এক বোন বৈশাখের দিনে শ্লীলতাহানির শিকার হয়। এর চেয়ে বড় ভৌতিক ঘটনা আর কি বা ঘটতে পারে? কথাটি বলছি এই কারণে, আমাদের প্রাত্যহিক জীবনে এরকম অসংখ্য অগণিত অসঙ্গতি আমরা প্রতিনিয়ত জন্ম দিয়ে যাচ্ছি, যা কোনো কিছুই আমাদের জন্য শুভ নয়, কখনোই শুভ নয়। ডরেই কথাটি বললাম এই কারণে যে ডরে যেসব ভৌতিক ঘটনা ঘটে যা আমাদেরকে ভয় পাইয়ে দেয়, সেই ভয়ের কাছে আমরা যখন বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে যাই, ঠিক একইভাবে আমাদের চারপাশে যে ঘটনাটি অবৈজ্ঞানিক, অবাস্তবভাবে ঘটে চলেছে কিংবা আদৌ ঘটেনি, সেই প্রশ্ন নিয়ে আমরা যখন যুক্তিসিদ্ধভাবে সেই সব ঘটনাকে প্রশ্নবিদ্ধ করে চলি, চিন্তা করে দেখুন তো সেটাও কি অযৌক্তিক নয়? আমরা শুধু বলতে চাই, যদি ডরের ঘটনাগুলোকে আপনি এক ধরনের অসঙ্গতি মনে করেন, তাহলে আমাদের প্রাত্যহিক জীবনে যেসব ঘটনা আমাদের চোখের সামনে ঘটে চলছে যা মানব কল্যাণের জন্য ভালো নয়, তাও তো অসঙ্গতি। সিইং কিংবা আনসিন, দেখুন কিংবা নাই দেখুন, এই দুই জগতের মধ্যেই চরম রকমের অসঙ্গতি রয়েছে। আমরা যদি আসামের নাগাল্যান্ডের দিকে তাকাই, সেখানে সাধু সন্ন্যাসীরা, নাগা সন্ন্যাসীরা জীবন্ত মানুষ ভক্ষণ করাকে এক ধরনের পুণ্য মনে করেন। আমাদের এই সমাজ জীবনে সেটা চরম রকমের অসঙ্গতি। স্থান কাল পাত্রভেদে পৃথিবীর অসংখ্য অসংখ্য জায়গায় যা সঙ্গতি, তা কোনো কোনো জায়গায় অসঙ্গতি। কিংবা আপনি একলা ঘরের মধ্যে আজকে যখন ডর শুনছিলেন, আপনি যদি মনে করেন দরজাটা খুললেই সাদা ধপধপে কাফনের কাপড় পরা একজন মানুষ আপনার সামনে ওখানে অপেক্ষা করছে, সেই ভাবনাটা চরম অসঙ্গতি। কিংবা আপনি খুলে যদি দেখেই ফেলেন, তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো বন্ধুকে বলেন, ঘটনাটি তার কাছে চরম অসঙ্গতি, আপনার কাছে সেটা প্রচন্ড সঙ্গতি। বিজ্ঞানেরও একটা ব্যাখ্যা হয়তোবা এখানে আছে। আপনি মনে মনে ভেবেছিলেন বলেই চোখের সামনে এরকম একটি অবয়ব তৈরি হয়েছে। আমরা যৌক্তিকতার ঊর্ধ্বে উঠে এই অনুভূতিগুলোকে ধরতে চাই আমাদের এই অনুষ্ঠানে। সেজন্যই আমরা অনুষ্ঠানের শুরুতে বলিনি এটি বিজ্ঞান সিদ্ধ কোনো অনুষ্ঠান নয়। আমাদের এই অনুভূতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত আপনার অন্তরে দানা বেঁধে থাকুক। আমরা ফিরে আসব ঠিক রাত 11:20 আরো বেশ কিছু অসঙ্গতি নিয়ে। এই অসঙ্গতিগুলো হাজার মনে ভাবনার উদয় তৈরি করবে। আমরা হারিয়ে যাব ডর মানে ভয়ে।